অনেক আগে ছোটবেলা থেকে তুমিও গান শুনেছো, আমি শুনেছি, কুছ তো লোক কহেঙ্গে লোগা কাম হ্যাঁ কেনা। তো কে কি তার নিজের মতন মনে করে বলতেই পারছেন, ফ্রিডম অফ স্পিচ আছেই, শেখাচ্ছ খুব ভালো কথা, কিন্তু শেখাতে গিয়ে তোমরা যে শালীনতাটা পেরিয়ে যাচ্ছ, তাতে কিসের পরিচয়টা আসছে? মাইক চেক কতক্ষণ করবো? একটা ডায়লগ যেটা তোমাকে এখনো যেটা বাই দ্য ওয়ে আমরা খাচ্ছি না হরলিক্স, কিন্তু আমরা কফি খাচ্ছি। সেই ছবিগুলোতে ধরো আমি কেঁদেছি দুটো কারণে, আইদার ওই তখন চড় মেরে, আর নয়তো কি করতো ক্যামেরার পাশ থেকে মাকে সরিয়ে দিত। তো তোমার একটা পিরিয়ড এসেছিল যেখানে একটু তোমার স্ট্রাগল ছিল, তারপরে প্রেম আমার এলো। প্রেম আমার যখন তুমি করছিলে, তোমার কি একটা মানে কি, আই নো ইউ আর স্পিরিচুয়াল, তোমার কোনোদিনও মনে হয়েছিল কি বস এটাই হচ্ছে? 1.5 বছর আমাকে বসিয়ে রাখা হয়েছিল, উইদাউট আ সিঙ্গেল পেমেন্ট, উইদাউট আ সিঙ্গেল, নট আ সিঙ্গেল পেনি ইভেন। তো সেখানে অনেক মানুষের অনেক রকম চেহারা দেখলাম, যারা প্রচুরভাবে পরিচিত ছোটোবেলা থেকে, কাকা মামা এরকম দেখেছি কয়েকজনকে। তো তাদের মধ্যেই কেউ যখন ধরো বলেছি একদিন এসো না বাড়িতে যাওয়ার কী আছে, পার থাকতে ডেকে পাঠাবো। তো এরকম তাছাড়া আরও অনেক কিছু। ওয়েল, বিগ হ্যালো। আজকে আমার সাথে যে গেস্ট আছেন, সে শুধু বাংলা সিনেমার হিরো নয়, শুধু একটা অভিনেতা না, সে একজন মানুষ যে খুব ছোটোবেলার থেকে এই ইন্ডাস্ট্রি, টলিউড বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত। আর টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিও তাকে খুব ছোটোবেলার থেকে দেখে এসেছে। তাই জন্য তাকে শুধু একটা হিরো বা একটা অভিনেতা বলা খুবই একটা অসম্মান করার মতন আমার লাগছে। বাট উইথ মি ইজ নট জাস্ট আমার একজন রোল মডেল, যাকে আমি খুব কাছের থেকে দেখেছি, বাট মাই বিগ ব্রাদার অলসো। সোহম দা, থ্যাংক ইউ ফর ইয়ার টাইম। লাইক সবাইকে যারা আমার পডকাস্টে এসছে তাকে আমি জিজ্ঞেস করছি তারা কেমন আছেন। তো প্রথমে তোমাকে এটাই জিজ্ঞেস করবো কি মেন্টালি তুমি কেমন আছো? কেন কি লোকেরা তোমাকে অ্যাজ অ্যান অভিনেতা, অ্যাজ এ পলিটিশিয়ান দেখে, কিন্তু কেউ জানে না যে ইউ আর অলসো নর্মাল পার্সন। তুমিও একজন বাড়ির লোক, ফ্যামিলি আছে, কত রেসপন্সিবিলিটি আছে। তো কেমন হেডস্পেসে আছো তুমি এখন? আমি একদম কুল আছি, কারণ আমি লোকের জন্য বদার্ড হবো কেন? হ্যাঁ, অনেক আগে ছোটবেলা থেকে তুমিও গান শুনেছো, আমি শুনেছি, কুছ তো লোক কহেঙ্গে লোগা কাম হ্যাঁ কেনা। তো কে কি তার নিজের মতন মনে করে বলতেই পারছেন, ফ্রিডম অফ স্পিচ আছেই। আর এখন তো ওই সোশ্যাল মিডিয়ার দরুন আরও বেশি ইজি হয়ে গেছে অ্যাক্সেসিবিলিটি। তো সুতরাং সে তার মতন বলে, তাদের মতন করে এক এক সময় দেখি, ভাবি যে কি করে এরা এত জানে আমাদের সম্বন্ধে, মানে তার জন্য এত এত কমেন্টস তাদের। ঠিক আছে, দেখি, ভালো লাগে, বাস এটুকু। যেটা তুমি বললে কি করে লোকেরা এত জানে, কেন কি তুমি একটা পাবলিক ফিগার, কোনো সময় এরকম কি মনে হয় কি আরে এই লোকটা আমার ব্যাপারে কমেন্ট করছে, এ তো জানে না যে হোয়াট আই এম গোয়িং থ্রু, আমার মধ্যে কি যাচ্ছে। সকালে উঠে যে কল টাইমের জন্য আমি যাচ্ছি, আমি 100টা জিনিস মাথায় নিয়ে যাচ্ছি, সে এখানে আমাকে এসে এখানে কমেন্ট করছে একটা, মানে ওটা কোনোদিনও মনে হয় কি বস? না, মানে কি করে জানে, মানে এটাই, মানে এত কিছু তারা যে জানে, অথচ তারা কেন সমাজে প্রতিষ্ঠিত নয়? ঠিক আছে। আর অ্যাকচুয়ালি আমাদের মেন্টাল স্ট্যাটাস বা আমাদের সম্বন্ধে জানতে গেলে যে শুধুমাত্র পুঁথিগত নয়, যে শিক্ষাটা সামাজিকভাবে অর্জন করা উচিত, আমার মনে হয় তারা সেখান থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন। সেই জন্যই মানে টু কমেন্ট ইজ সো ইজি, বাট টু অ্যাচিভ ইজ সামথিং ডিফারেন্ট। ঠিক আছে, চলো না, হতেই পারে আমরা ভুল হয়তো করতে পারি কাজের মাধ্যমে বা সমাজে চলার মাধ্যমে, শেখাচ্ছ খুব ভালো কথা, কিন্তু শেখাতে গিয়ে তোমরা যে শালীনতাটা পেরিয়ে যাচ্ছ, তাতে কিসের পরিচয়টা আসছে? তাদের রুচির পরিচয় আসছে, তাদের শিক্ষার পরিচয় আসছে। তো এটা একটা গ্রুপ, জানো তো, এটা একটা ছোট গ্রুপ নেক্সাস। এটার জন্য যে এন্টায়ার সোশ্যাল মিডিয়া তা নয়, এদের একটা গ্রুপ চলে, এরা লোককে কালিমালিপ্ত করতে ব্যস্ত থাকে। অ্যান্ড অবভিয়াসলি যদি এরা আমাদের পেজ না দেখে, মানে আমাদেরকে না দেখে, তো এদের পেজের কি ভ্যালু থাকছে? তো আমাদেরকে নিয়ে ট্রোল করলে পরেই ওদের চলে। চলো, কি আছে। সন্ধ্যা, যেটা আমি আগে বললাম তোমাকে ইন্ট্রোডাকশনে, যে তুমি এমন একজন অভিনেতা বা এমন একজন মানুষ যে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে খুব ছোটোবেলার থেকে জড়িত, অ্যান্ড দি ইন্ডাস্ট্রি হ্যাজ অলসো সিন ইউ ভেরি ক্লোজলি। মানে তুমি বড়ই হয়েছো মানে ক্যামেরাতে থেকে বা ক্যামেরার দিকে। আমার প্রথম ছবি ছিল অঞ্জন জেঠু, শ্রীযুক্ত অঞ্জন চৌধুরীর ছবি।
ছোট বউ, তখন আমার বয়স ছিল 3 3 বছর। হ্যাঁ, আর এই মুহূর্তে আজ অবধি দাঁড়িয়ে দিস ইজ দ্য 38 ইয়ার্স রানিং ইন মাই ইন্ডাস্ট্রি। আর সেই সিনেমাটাতে একটা ডায়লগ যেটা তোমাকে এখনো যেটা, বাই দ্য ওয়ে আমরা খাচ্ছি না হরলিক্স কিন্তু, হ্যাঁ আমরা কফি খাচ্ছি, যেটা নিয়ে তোমাকে পরের প্রশ্ন যে তুমি নিজেই ওঠালে যে টপিকটা, যে অঞ্জন স্যারের ডিরেকশনে তোমার প্রথম ছবি যখন তুমি 3 বছর বয়স, আর সেই আইকনিক ডায়লগটা নিয়ে যদি না আছে কথা বলি, ইট উইল ডু ইনজাস্টিস টু সোহম চক্রবর্তী। আমি জানি কেন কি আমাদের অফ ক্যামেরা অনেক কথা হয়, আমি জিজ্ঞেস করেছি এটা নিয়ে, আর আই থিঙ্ক তুমি বোর হয়ে গেছো লোকেরা এখন জিজ্ঞেস করতে করতে। বোর না, ভালো লাগে, কারণ আমি মনে করি যে কি এমন ডায়লগটাতে ছিল যে কবে ওই 3 বছর বয়সের একটা বাচ্চা একটা ছবিতে ওটাকে বলেছিল শুধুমাত্র, তখন জানতো না অ্যাক্টিং কি, ইমোশন কি, জাস্ট নর্মালি জেঠু যেভাবে বলেছিলেন বলে দিয়েছিলাম, এবং সেটা যে আজও গেলে পরে সেটা কোনো পাবলিক প্লেস হয়, আইকনিক, হ্যাঁ সেটা কোনো ধরো কোনো আমরা যেটা শোজ করতে যাই বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্টে, তো সেখানে যে এখনো ইয়াং জেনারেশনও সেটাকে রিকল করে, তো তার মানে ভাবি যে হয়তো সত্যি কিছু একটা রয়েছে, এবং দ্যাট ইজ ওয়াই হি ইজ অঞ্জন চৌধুরী, কারণ উনি জানতেন যে মানুষের ইমোশনটাকে কীভাবে ধরতে হয়, পালসটাকে কীভাবে ধরতে হয়। সে কারণে এখনও হয়তো আজকে 2025-এ দাঁড়িয়ে ওই 1987-র ছবিটাকে মানুষ আজও মনে রেখেছে। কিন্তু তোমার মনে হয় না সোহমদা যে এই আজকের যে জেনারেশন যে ওই ডায়লগটাকে মনে করে, তারা কিন্তু ইনফ্যাক্ট আইরনিক্যালি না, এটা কিন্তু এখন মিমসে ছড়িয়েছে, ভাইরাল হয়েছে, কিন্তু ওই স্পেসিফিক সিনেমার সিনটা ইজ অ্যাকচুয়ালি কোয়াইট স্যাডেনিং অ্যান্ড ডিপ, যে কেন কি তুমি আর তোমার অনস্ক্রিন মায়ের সাথে, কেন কি ওটাতে কোনো হাস্যকর কোনো ব্যাপার কিন্তু ছিল না। তো ওটাতে তোমার মনে হয় কি, আচ্ছা মেবি ডাইরেক্টর বা তুমি বা হোয়াট এভার, ওই সিনটার পুরো ন্যারেটিভ আলাদা ছিল, আজকাল একদম সব হাস্যকর ভাবে ওটাকে কমপ্লিটলি, মানে তখন ধরো এমনই ইমোশনস ছিল যে ধরো যেখানে সন্ধ্যা আন্টি আমাকে চর মারছেন, তো আন্টি কিছুতেই আমাকে মারবেন না, বলছে এত ছোট ছেলেকে মারবো না, আমি মারবো না, এবং অঞ্জন জেঠু বলছেন যে দিদি ওকে তো মারতে হবে, নাহলে কী করে মানে কাঁদবেটা কী করে। আর আমাকে সেই ছবিগুলোতে ধরো আমি কেঁদেছি দুটো কারণে, আইদার ওই তখন চর মেরে, আর নয়তো কী করতো ক্যামেরার পাশ থেকে মাকে সরিয়ে দিত, মাকে দেখতে পেতাম না যখন, তখন কাঁদতাম। ওকে। আর তাছাড়া ওই ছবিতে ধরো ঘুম বলো, মানে লাঞ্চ হয়েছে, লাঞ্চের পর যে ঘুমোতাম, তখন ওই মেকআপ রুম থেকে নিয়ে এসে আমাকে সেটে শুয়ে দেওয়া হতো বিছানায়। তো সেই মানে সব কিছু অরিজিনাল, এবং সেখানে পিওর ইমোশন কাজ করেছে প্রত্যেকের, এবং চর মারার পর সন্ধ্যা আন্টি আমাকে জড়িয়ে ধরে হাওয়াও হাওয়াও করে কেঁদেছেন, সেটা আজও আন্টির সঙ্গে যখন দেখা হয়, খুবই কম দেখা হয়, বাট বলেন সেগুলোকে রিকল করেন। রঞ্জিত আঙ্কেল, মানে কখনো তো এরকমও হয়েছে আমার বাবাকে লোকে বলছে আপনি কি হন, ছোটবেলার কথা, বলে আমি ওর বাবা হয়ে ছাড়েন তো, ছেলে নাম করলে অনেকে এরকম করে, ও তো সন্ধ্যা রায় এই আমাদের রঞ্জিত মল্লিকের ছেলে, এরকম হয়ে গেছে। সন্ধ্যা রায় অনেকে কিন্তু এখনো কি ভাবে জাস্ট বাই দ্যাট, কিন্তু এত আইকনিক একটা মা ছেলে ডুও, প্রচুর ছবি, তো কোথাও একটা মানে মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা এসে গেছিল, তো সুতরাং সেখানে না পিওর ইমোশন কাজ করে, ভালোবাসা সম্মান কাজ করে, আর কারা কি মিম করলো তাদের জীবনটাই তাদের হাস্যকর, তো সুতরাং তারা সবাইকে নিয়ে হাসাহাসি করে, সেটাতে আমরা হাসি না। হ্যাঁ, এটা তুমি খুব ইন্টারেস্টিং একটা কথাটা বললে সোমদা, যে তুমি যখন ছোট ছিলে তিনখানেকেটে আমি আসতাম অ্যাজ আ ভিউয়ার, অ্যাজ আ কনজিউমার, আমি যখন ওই নট জাস্ট দ্যাট আইকনিক সিন, ওই সিনেমাটাও যখন দেখেছি, তোমার কিন্তু যতটা তুমি ওটাতে অভিনয় করেছো খুব কিন্তু ন্যাচারাল লেগেছে। এখন ওটার পেছনে যে এই কাহিনী, যে তুমি যে শুয়ে থাকতে তখন গিয়ে, ইট ইজ ভেরি তোমার কি জানা ছিল এসব, কি এরকম, বিকজ ইউর 3 বছর বয়স ছিল। তখন আমার কি হয়েছিল খেয়ালই নেই, এটা বেসিক্যালি বাবা মায়ের থেকে শুনেছি, অঞ্জন জেঠু পরে বলতেন, এবং এখনো অবধি রঞ্জিত আঙ্কেল বলেন, ঠিক আছে, বা সন্ধ্যা আন্টির সঙ্গে দেখা হলে বলে, এবং কোন কোন মানুষগুলোকে পাইনি, মানে কালী দাদু থেকে শুরু করে মানে কাকে পাইনি, শুভেন্দু জেঠু, অনুপ জেঠু, রবি জেঠু, বসন্ত জেঠু, এমনকি এনার সঙ্গে প্রদীপ কুমার, প্রাণ সাহাব, ওনাদের সঙ্গেও কাজ করার সৌভাগ্য হয়েছিল। তো ওই যে জনারটাতে বা যাদের সান্নিধ্যে আসতে পেরেছিলাম, আমি মনে করি আই এম ব্লেসড ওইখানেই, যে এই মানুষগুলোর সঙ্গে কাজ করতে পারছি, এবং সেই ডিসিপ্লিন বলো, সেই এথিক্সটা বলো, অটোমেটিক্যালি না আমার না জেনেই আমি ইনহেরিট করে ফেলেছি, ঠিক আছে, ওই এসে গেছে, ঠিক আছে। তো সুতরাং মানে একদিকে তো এটা এবং অবশ্যই যার ডিরেকশনে কাজ করতে পেরেছিলাম, অবভিয়াসলি সত্যজিৎ জেঠুমনি, সত্যজিৎ রায়, ভাবিনি যদি এখন ওনার ডিরেকশনে আমি কাজ করতাম, আমি হয়তো পা কাঁপতো, ফাম্বল করতাম, অনেক কিছু হতো, হয়তো কী হতো জানি না, কিন্তু তখন ওই মানুষটাই বন্ধু হয়ে এমনভাবে সহজ সরল একটা ভিডিও বেশ কিছুদিন আগে বেরিয়েছিল, খুব ভাইরাল হয়েছে, যেখানে জেঠু আমাকে নিজে ডিরেকশন দিয়ে বোঝাচ্ছেন কীভাবে ডায়লগগুলো বলতে হবে, তো সেইগুলো তো এই মানুষগুলোকে পেয়েছি, সো এটা তো একটা চরম প্রাপ্তি আমার জীবনে, আমি মনে করি। এই তুমি বললে সত্যজিৎ রায়ের সাথেও
তুমি কাজ করেছো, এটা কিন্তু অনেকে তোমার ইন্ডাস্ট্রিতে এখন যারা তোমার পিয়ার্স বা কম্পিটিটর্স তারা কিন্তু এই ফ্লেক্সটা করতে পারে না, কিন্তু তাদের সৌভাগ্য হয়তো হয়নি, তোমার হয়েছে। সন্ধ্যা, তুমি এটা পুরো একটা এমন একটা ট্রানজিশন দেখেছো বাংলা সিনেমাতে যেটা কেউ কিন্তু দেখেনি। তুমি সত্যজিৎ রায়ের সাথে কাজ করেছো, সেখানে হয়তো তোমার ওই অনুভব ছিল না সিনেমাতে, কিন্তু ওই অনুভব নিয়ে কিন্তু তুমি এগিয়েছো। ওটা তুমি হয়তো অতটা তখন বুঝতে পারোনি, কিন্তু ওটা কিন্তু সামহাউ দি আদার সাবকনসিয়াসলি কাজ করেছে যে আজকে তুমি এই এই জায়গায় আছো। যে তুমি তারপরে যদি আমরা দেখি তোমার ক্যারিয়ারে তুমি রাজাচন্দ্র সাথেও কাজ করেছো, হু ইজ আ কমার্শিয়ালি আ ভেরি বিগ ডিরেক্টর, রাজ চক্রবর্তী। তারপরে তুমি নিজে তুমি প্রডিউসার তারপরে হলে। তো তুমি এবং তনু জেঠু অবশ্যই, মানে জাস্ট অ্যানালাইজ করে যাচ্ছি, কারণ ছোটবেলাতেই প্রায় 3টে ছবির সঙ্গে ক্ল্যাশ হয়েছিল তনু জেঠুর ছবির সঙ্গে, মানে টাইমিং ডেটস এক্স্যাক্টলি। তো দুটো অ্যাকচুয়ালি উনি যখন করতেন তখন মার্চ মাসে সাধারণত উনি ছবিগুলো করতেন, যে সময়টা আমার অ্যানুয়াল এক্সাম চলতো। তো তখন না মানে সম্ভব হতো না যে এক্সাম বাঙ্ক করে সিনেমাটা হতো না। এই সময় তোমার কত বয়স তোমার? মোটামুটি মানে জাস্ট ওই ওরকম 10-15 ওরকমই, মানে ফাইনাল পরীক্ষা তখন চাপ ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো কিন্তু আর একটা সময় যেটা একদম ক্ল্যাশ করেছিল তারও আগে, সেটা হচ্ছে তনু জেঠু নিজেই বলেছিলেন যে না এই ছবিটা, আমার বাবা মাকে উনি বলেছিলেন যে এই ছবিটা, আমার ছবিটা করার দরকার নেই, মানিকদার ছবিটাই আপনারা করুন। মানে তখন শাখা প্রশাখার সঙ্গে জেঠুর একটা ছবি ক্ল্যাশ হয়েছিল। তো সেই অর্থে ক্যারিয়ার যদি বলো তুমি, সেকেন্ড লিড হিসাবে শুরু করেছিলাম, সেটা হচ্ছে তনু জেঠুর ডিরেকশন, দ্যাট ইজ চাঁদের বাড়ি, ঠিক আছে। তো তারপর হর মামুর সঙ্গে করা হরনাথ চক্রবর্তী ওনার সঙ্গে বাজিমাত অ্যাজ এ সোলো লিড, অ্যান্ড তারপর ঠিক আছে অনেকগুলো ছবি হয়েছিল টুকটাক স্ট্রাগলিং পিরিয়ড চূড়ান্তভাবে, অ্যান্ড তারপর রাজদার প্রেম আমার থেকে there was no looking back from that. না এখন লুক ব্যাক করি তো। তো তারপর তুমি এটা বললে যে এত ডিরেক্টরদের সাথে তুমি কাজ করেছো ফ্রম সিন্স আ চাইল্ড, তো এই ট্রানজিশনটা তুমি যে বললে আজকে যদি সত্যজিৎ রায়ের সাথে আমি কাজ করি আমার হাত পা কাঁপবে, উইচ ইজ স্বাভাবিক, কিন্তু এই যে ট্রানজিশনটা তো তুমি দেখেছো, কি ডিফারেন্স তুমি দেখতে পারো লেটস সে তুমি যখন 10 বছর বয়স ছিলে আর এখন কমার্শিয়ালি এটা ছেড়ে দিই আমরা? দেখো অনেক অ্যাডভান্স হয়েছে, অনেক 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 অ্যাডভান্স হয়েছে, মানে টেকনিক্যালি বলো, এবং অবশ্যই মানুষের কি বলবো, মানুষের মানসিকতা তো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এবং অনেক বেশি তারা অ্যাডভান্স টেকনোলজিক্যালি তো বটেই। কারণ ধরো আমি প্রথমবার, আমি মনে পড়ে আমার, আমি বাজিমাত ছবি করতে গেছিলাম ডাবিং। যখন ডাবিং করছি আমি তো লিপ সিঙ্ক করে কথা বলছি, ডাব করছি, ধরো কোথাও একটুখানি আউটসিঙ্ক হয়ে যাচ্ছে, তখন যিনি রেকর্ডিস্ট, আমার মনে আছে প্রকাশ দা, আমাকে বলছে ওটা তুমি ছেড়ে দাও, আমি বসিয়ে নেবো। বলে কি বসিয়ে নেবো মানে? কারণ আমি ছোটোবেলা থেকে করে এসেছি রক অ্যান্ড রোলে, মানে ওখানে তোমার দেখবো, আমি বড় স্ক্রিন দেখবো, স্ক্রিনে আমি কথা বলছি, সেটার সঙ্গে আমি লিপ মেলাবো, এবং পাশে সেই স্টলওয়ার্ডসদেরকে পেয়েছি, উৎপল জেঠু থেকে শুরু করে, মানে রবি জেঠু থেকে শুরু করে বুমা, প্রত্যেককে পেয়েছি, এবং তখন একসঙ্গে আমরা লুপে করতাম, ওই ডাবিংটা হতো, ঠিক আছে। এবং সেইখানে এখন ওই ট্র্যাডিশনাল থেকে তুমি এখন মানে আমি বলছি আরও বলছে যে মিলিয়ে দেবে, হ্যাঁ দারুণ ব্যাপার, তো অনেক ইজি হয়ে গেল। এবং সত্যি তাই, সেভাবে দেখলাম এখন সেটার অ্যাডভান্টেজটা নিই। এবং তাছাড়া দেখো ক্যামেরা থেকে শুরু করে, লাইটস থেকে শুরু করে, ইকুইপমেন্টস থেকে শুরু করে, এখন এত কিছু অ্যাডভান্স হয়ে গেছে, তো অনেকটা বেশি ইজি হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আরও বেশি একটা ইজি হয়ে গেছে দেখি, সেটা হচ্ছে অ্যাক্টিংটা অনেকের ক্ষেত্রেই, ঠিক আছে, যে সেটা একটুখানি খারাপ লাগে। কেন তুমি এটা বলছো? এটা বলছি এই কারণে, কারণ অনেকেই অনেক রকমভাবে, এই তো ব্যবসাটা করছি না, এটা চলছে হচ্ছে না, ভাবছি একটুখানি অ্যাক্টিং করবো, মানে আচ্ছা সেইভাবে ইট হ্যাজ বিকাম অ্যান অপশন। মানে তার জন্য একটা মিনিমাম শিক্ষা দরকার, একটা ডিসিপ্লিন দরকার, এইগুলো দেখেছি। তো সুতরাং সেই ক্ষেত্রে মানসিকতাগুলো চেঞ্জ হয়ে গেছে। এবং হ্যাঁ অনেকেই আসছেন, অনেক ট্যালেন্টসদেরকে আমরা পাচ্ছি, তারা এসছেন, তারা এসে যথেষ্টভাবে তারা নাম ডাক করছেন, এবং অবশ্যই ইন্ডাস্ট্রিকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটা তো আমাদের কাছে একটা চরম প্রাপ্তি, মানে ভালো লাগার বিষয়, যে ছোটোবেলায় সত্যি দেখেছি ওইভাবে, আবার অ্যাট দ্য সেম টাইম এখনও দেখছি নতুনভাবে ইন্ডাস্ট্রি এগোচ্ছে, সত্যিই ভালো লাগা। এবং দুটো জেনারেশন যেই দেখতে পাচ্ছি, এটা আমার কাছে আরও খুব ইন্টারেস্টিং আর মজার বিষয়। সন্ধ্যা, তুমি অলরেডি দুবার মেনশন করেছো তোমার নিজের মা বাবার ব্যাপারে। তোমার নিজেরও মা যখন থাকতেন প্রথম সিনেমার সময়, তখন তোমার কান্না পেতো, তখন তোমার মা সরে যেত তোমার সামনের থেকে। অনেকে হয়তো জানে না তোমার মা বাবার রোল তোমার অ্যাক্টিং ক্যারিয়ার, স্পেশালি মা বাবা তো সবারই প্রিয়, সবার হয়,
বাট কত বড় রোল তোমার নিজের মা বাবার ছিল? কেন কি তখন বলতে গেলে নট টু এনি ডিসরেসপেক্ট, তোমার মা বাবাই তোমার ম্যানেজার ছিল ছোটবেলায় যখন ছিল। না অবশ্যই, দেখো প্রত্যেকেরই তাই হয় ইনফ্যাক্ট। তো সেই কারণে তো সবসময় সেই সাপোর্টটা তো ছিল। ঠিক আছে, এদিক সেদিক যাওয়া থেকে আউটডোরে বাবা মা দুজনেই যেতেন, এখানে থেকে শুরু করে সকাল থেকে রাত অবধি ধরো শুটিং হচ্ছে, তো সেখানে কিন্তু এমন নয় যে শুটিংটা নিয়েই হচ্ছে প্যাম্পার্ড করা হচ্ছে তা নয়। শুটিং ফ্লোরে হয়ে গেল, ব্যাক টু মেকআপ রুম। মেকআপ রুমে আমি আমার ছবির পর মানে আমার ক্লাসের যে পড়াশোনা ক্লাস ওয়ার্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা পড়াতো আমাকে মেকআপ রুমে, মা পড়াতো। আবার পড়া হয়ে গেলে পরে আবার ধরো অ্যাসিস্ট্যান্ট যিনি থাকতেন ডাকতে আসলো, কি শর্ট রেডি বলে ওনার নিয়ে আবার আমি ফ্লোরে চলে গেলাম, গিয়ে শর্ট দিতাম এরকম করে, এবং থ্রু আউট এইভাবে ক্যারি আউট করা। অনেক সময় আমার প্রোডাকশনরাও খুব সাপোর্ট করেছে, যে তারা যখন এক্সাম টাইম দেখেছে, ক্ল্যাশ করে গেছে, তারা এরকমভাবে বলছে না ঠিক আছে, হয়তো গেছি সকালে গিয়ে শ্যুট করেছি, করে পরীক্ষা দিতে চলে গেছি, প্রোডাকশন গাড়ি দিয়ে দিয়েছিল, পরীক্ষা দিয়ে আবার এসে আবার শ্যুট করেছি। তো এরকমভাবে মানে ইট ওয়াজ ফ্লেক্সিবল লাইক দিস। এবং সবসময় দেখো বাবা মায়ের অবদান সেটা শুধু আমার ইন্ডাস্ট্রিতে বলে নয়, প্রত্যেকের জীবনেই তাদের অবদান সর্বোচ্চ, ঠিক আছে। তো সুতরাং সেইটা নিয়ে যাই বলবো তাই কম পড়বে। তো আমার মনে হয় প্রত্যেকেরই সেটা একটা চরম আশীর্বাদ হিসেবে কাজ করে প্রত্যেকের জীবনে, অ্যাজ আ ফার্স্ট স্টেপ হিসাবে। অ্যাবসলিউটলি। প্রেম আমার নিয়ে তুমি যেটা বললে, যে প্রেম আমার অনেক মানে একটা তোমার একটা পিরিয়ড এসেছিল যেখানে একটু তোমার স্ট্রাগল ছিল, তারপরে প্রেম আমার এলো। প্রেম আমার যখন তুমি করছিলে, তোমার কি একটা মানে কি, আই নো ইউ আর স্পিরিচুয়াল, তোমার কোনোদিনও মনে হয়েছিল কি বস এটাই হচ্ছে? না, আমি আমার সবটা দিয়ে দিয়েছিলাম। ভগবান তো আছেন, তাকে তো ডেকেছি, বিশ্বাস করেছি, বাট আমি জানি কি অ্যাক্টিংটা আমাকে করতে হবে, ঠিক আছে। থ্যাঙ্কস টু রাজ চক্রবর্তী। কারণ প্রেম আমারের আগেও অনেক হিস্ট্রি আছে। তার আগে বাজিমাত বলে ছবিটা করেছিলাম, 1.5 বছর আমাকে বসিয়ে রাখা হয়েছিল, উইদাউট আ সিঙ্গেল পেমেন্ট, উইদাউট আ সিঙ্গেল, নট আ সিঙ্গেল পেনি ইভেন। এবং অন্য কোনো ছবি আসলে পরে আমাকে বলা হতো কি না এই ছবিটা করা যাবে না, ওই ছবিটা করা যাবে না, নানা রকম করে প্রায় 1.5 বছর বসিয়ে। এবং তখন ধরো মানে থুতু গিলে রাস্তায় হেঁটেছি, এরকম একটা ব্যাপার। তো অনেক রকম স্ট্রাগল। তখন তাহলে কি করছিলে তুমি? ইউ আর স্টিল সার্চিং ফর ফিল্ম? ইয়েস, একদমই। তখন ধরো একজন ডাকছে, তাড়াহুড়ো করে গেলাম, হ্যাঁ বলছে না দেখা করার মতন সময় নেই তার, সে বেরিয়ে গেছে, হয়তো অনেক দূর গেছি। এবার ঠিক আছে, তখন বাবারও ব্যবসাটা অনেক অনেক ডাউন গেছে, ঠিক আছে। তো দ্যাট ওয়াজ আ শ্যাটার্ড টাইম। তো সুতরাং ঠিক আছে, জিদ করেছি, দাঁতে দাঁত চেপে লড়াই করেছি, মানে চেষ্টা করে গেছি, এবং পেশেন্সটা রেখেছি যে না অ্যাচিভ তো করবোই, যেভাবেই হোক না কেন করবোই। তো গ্র্যাজুয়েশন যখন মার্কেটিং অনার্স নিয়ে কমপ্লিট করলাম, মা বললো যে তাহলে MBA কী করবে? আমি MBA করার পয়সা কোথায়, ঠিক আছে, 1 নম্বর। আর দ্বিতীয়ত তারপর দেখলাম যে MBA করে যে সময়টা যাবে তার থেকে এখানে ইন্ডাস্ট্রিটা দেখি না, কারণ আমি ইন্ডাস্ট্রির বাইরে আর অন্য কোনো অপশনস দেখতে পাচ্ছিলাম না, কারণ যেহেতু ছোট থেকে বড় হওয়াটাই ওইখানটাতে। তো সেখানে অনেক মানুষের অনেক রকম চেহারা দেখলাম, যারা প্রচুরভাবে পরিচিত ছোটবেলা থেকে, কাকা মামা এরকম ডেকেছি কয়েকজনকে। তো তাদের মধ্যেই কেউ যখন ধরো বলেছি একদিন এসো না বাড়িতে যাওয়ার কী আছে, পার থাকতে ডেকে পাঠাবো, তো এরকম। তাছাড়া আরও অনেক কিছু। তো তখন কী আছে, দেখছি এবং ফাইনালি আমাকে বলা হলো যে এই ছবিটা করা হচ্ছে 1.5 বছর বাদে। ভেরি নাইস, খুব খুশি, সেই ছবিটা আমি করছি। অপোজিটে আরেকজন সেই সময় সুপারস্টার অলরেডি উনি হয়ে গেছে, তো আমি তখন ওর সঙ্গে কাজ করব, খুব ভালো কথা। অ্যান্ড ফাইনালি যখন ওনাকে বলছি, আমার তো দাদা তোমার সঙ্গে আমার পরশু থেকে শুটিং শুরু হবে, বলছে বিট্টু ওটা তুমি করছো? আমি কিন্তু জানি এটা তুমি না অন্য কেউ করছে। তোমাকে মুখের উপরে বলছে? হ্যাঁ। আলাম কি বলছো তুমি? বলে হ্যাঁ। এবং দ্যাট টাইম আই জাস্ট মানে ব্রোক ডাউন, ঠিক আছে। তো করতে আমি তখন রাজদাকে ফোনটা করি ফার্স্ট, রাজ চক্রবর্তীকে, কি রাজদা আমি কারোর সঙ্গে কোনো এতে নেই, কি বলে এগ্রিমেন্টে নেই, ছাড়ো, আমাকে বসিয়ে রেখেছিল, বলেছিল, আমি তাই আমার মতো ভার্বাল কমিটমেন্টে আমি গেছিলাম, বাট আলটিমেটলি দিস ইজ দ্য সিচুয়েশন, তোমার যদি মনে হয় দেখো। কেন? কারণ আমার ওই বাজিমাত ছবি যখন শুটিং চলছিল তখন রাজদা এসে আমার সঙ্গে ফ্লোরে দেখাও করেছিল এবং বলেছিল যোগাযোগে থাকিস। সেই মুহূর্তে আমার ওটাতেই মাথায় এসেছিল কি রাজদা ইজ দ্য পার্সন। রাজাকে বললাম, রাজা বললো ঠিক আছে। তো একদিন ডাকলো, ডেকে একদিন শ্রীকান্তার সঙ্গে আলাপ করালো, হ্যালো করে শ্রীকান্তা বেরিয়ে গেল। হ্যাঁ, পরে একদিন অডিশন হলো। অডিশন যখন হলো আমি নিজেই বুঝলাম যে অডিশনটা ধেরিয়েছি, মানে কোনো রকম ভাবে। এটা কোথায়? SBF ওদের সঙ্গীত বাংলার অফিস। এবার দেখো শ্রীকান্ত মনিদাকে চিনি একদম ছোট থেকে, কারণ ওদের যখন ফার্স্ট প্রোডাকশন দ্যাট ওয়াজ নেমড ভাই আমার ভাই, তখন আমি চাইল্ড অ্যাক্টর ছিলাম, সেই চাইল্ড অ্যাক্টর হিসেবে আলাম। তো
তো তারপর যখন হলো তখন ফাইনালি আমি বললাম কি রাজা থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সাপোর্ট, কারণ আমি জানি যে অডিশনটা আমি খুব খারাপ দিয়েছি। হ্যাঁ, তো এনিওয়েজ কি সেটা তো অভিনয়, যেটা একটা অভিনেতা লাগে না সব অডিশনে কি আরো ভালো করতে পারতাম? হয়তো, কারণ আমি না মানে অ্যাক্টিংটা করতে পারছি না, খুব প্রথম কথা টেনশন কাজ করছিল, আর দ্বিতীয়ত কোনোদিন অডিশন দিইনি, আর তৃতীয়ত হচ্ছে যে ক্যারেক্টারটা কি আমি তো জানি না, ব্যাকগ্রাউন্ড কি, ঠিক আছে, কিভাবে কি বলবে, যে সিচুয়েশনটা ফিল করে করেছিলাম, বাট পছন্দ হয়নি আমারই। তো রাজদাকে থ্যাঙ্কস জানালাম, রাজদা বললো ঠিক আছে চল, মন খারাপ করেছে, এনিওয়েজ পরে দেখা যাবে। অ্যান্ড ওয়ান ফাইন ডে হি কল্ড মি আপ যে তুই একটুখানি SBF এর অফিসে আয়, ইউ হ্যাভ বিন সিলেক্টেড। আমি কি বলছো? এটা মানে র্যান্ডম? তারপরে এক্সপেক্ট করছিলে না? কখনোই এক্সপেক্ট করিনি। কি করছিলে তখন? বাড়িতে ছিল? আমি জানি গেল সব গেল। না তুমি তখন কি করছিলে রাজ চক্রবর্তী যখন তোমার কাছে কলটা এলো? খুশি হলাম, অবশ্যই খুশি হলাম, এবং সেই মুহূর্তে হ্যাঁ দাদা এক্ষুনি আমি আসছি। তো গিয়ে তারপর গেলাম SBF অফিসে, গেলাম দেখলাম মনিদা সেখানটা সবাই বসে আছে এই করে। অ্যান্ড পরে আমি জানতে পেরেছিলাম কি রাজদা বলেছিল যে দেখো আমি তো অলরেডি 2টো ছবি হিট দিয়েছি, একটা চিরদিন তুমি যে আমার একটা চ্যালেঞ্জ, তো বিং আ ডিরেক্টর আমার একটা সে থাকা উচিত, তো সুতরাং প্রেম আমার যদি হয় আমি বিট্টুকে নিয়ে করবো, নাহলে পরে আর যদি ওটাকে হিট করাবোই নাহলে ডিরেকশন ছেড়ে দেবো। তো এটা আমাকে রাজদা কোন বলেনি, আমি পরে শুনেছিলাম। তো দিস ইজ হাউ ইট স্টার্টেড। এবং শুটিং করার সময়ও তাই, ধরো এরকমভাবে ওই যখন ওই বৃষ্টির মধ্যে গানটা দুর্গাপুজোয় বোঝে না সে বোঝে না এই গানটা ধরো এরকম হয়ে গেছে, সেটা আইকনিক, যেটা পরে হলো। গিয়ে তারপর শ্যুট করে ধরো ওই 5টা 6টার সময় প্যাক আপ হতো, গিয়ে তারপর ওই টালিগঞ্জে ফাঁড়ি অবধি কখনো যেতাম, এবার এটা রাজদা দেখেছে, বলছে আমার সিনেমার হিরো টালিগঞ্জ ফাঁড়ি থেকে হেঁটে তারপর ও কী করে বাড়ি যাবে, ওকে প্রোডাকশন থেকে একটা গাড়ি ডেকে দেওয়া হবে আর নয়তো ট্যাক্সি ডেকে দেওয়া হবে। তখন তুমি সিনেমাটা করছি তখন অলরেডি। তো তখন বললো যে এরকম হবে। পরের দিন থেকে রাজদা দাঁড়িয়ে থাকতো ও নতুন গাড়িটা নিয়ে, হন্ডা সিটি, এবং তারপর আমাকে প্রোডাকশন গাড়ি ডেকে দিত, মানে ট্যাক্সি ডেকে দিত, আমি উঠতাম, আমি বেরোতাম, পেছন রাজদা বেরোতো। তো দিস ইজ হাউ ইট স্টার্টেড আর কি। কিন্তু সন্ধ্যা এটা কিন্তু তুমি কোথাও বলনি, এই তোমার যে স্ট্রাগলিং পিরিয়ডটা আর এই পিরিয়ডটা যখন, কিন্তু দরকার ছিল, কেন কি অনেকে এটা কিন্তু মিসকনসেপশন অনেক লোকের, নট জাস্ট ইন্ডাস্ট্রির লোকের বাট তোমার ফ্যান্সদের যারা তোমার পছন্দ করে, তোমাকে ভালোবাসে, যারা আইডল থাকে, যে মাস্টার বিট্টুর থেকে সোম চক্রবর্তীর কিন্তু মানে ওই ডাবল স্ট্রাগল ছিল। কারণ কেন বলতো, কারণ আমরা বুঝতে পারি ইমেজটা ভাঙতে হয়েছে। যদি হয়তো নতুন করে আসতাম মেবি হয়তো অ্যাকসেপ্ট করতো বা অ্যাকসেপ্ট করতো না, দিস ডিফারেন্ট। মানে একটা সুবিধা হয়েছে চাইল্ড অ্যাক্টর হিসেবে সবার সঙ্গে কাজ করা, ধরুন সবাইকে চিনেছি জেনেছি, তো ওই অফিস অ্যাক্সেসটা ছিল। কিন্তু ও হিরো হবে, ও বড় হয়েছে, ওই একটা না আইসেট হয়ে থাকা, যে হয়তো বড় হয়নি। কিন্তু এটা লোকেরা ভুল বোঝে কেন, তুমি মাস্টার বিট্টু ছিলে, চাইল্ড আর্টিস্ট ছিলে, অনেকে ভেবেছে ওটা তোমাকে প্ল্যাটফর্ম করে দিয়েছে টু বি সোম চক্রবর্তী। না, নট এক্স্যাক্টলি হয়। তুমি এটা বলছো যে ডাবল স্ট্রাগল। দেখতে গেলে তুমি দেখবে যে পৃথিবীতে কোনো চাইল্ড অ্যাক্টর কিন্তু সেভাবে সাকসেস পায়নি। হ্যাঁ, এটা একটা অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, কেন হয় এটা? দার্শিল সাফারি একটা আমার মাথায় এলো, তারে জমিন পরে, যে অনেকেই করেছেন, হয়তো ছোটবেলায় অনেক একটা দুটো ছবি করেছেন, কিন্তু মানে অ্যাট এ স্ট্রেচ ধরো আমি অ্যাজ এ চাইল্ড অ্যাক্টর আমার প্রায় কটা হবে 60-65টা ছবি হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর আবার মানে নতুন করে নতুন স্টেজ শুরু করা, মানে এটা কখনো মানে হয়নি, মানে এইভাবে ফুল ফ্লেজেডলি কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস অ্যাজ এ চাইল্ড অ্যাক্টর মানে হয়তো 2-3টে করেছে ব্যাস, তার বেশি হয়নি, এবং কেউ সাকসেসও সেইভাবে পায়নি। এটা কেন, এটা অদ্ভুত কি একটা কেমিস্ট্রিকে আমি জানি না। এটা তুমি বলে এটাও হতে পারে যে ওই ইমেজটাকে ভাঙা, নট জাস্ট দি ইমেজ অফ ডিরেক্টরস আর প্রোডিউসার্স বাট পাবলিকের একটা ইমেজ। এক্স্যাক্টলি। তো সুতরাং ওই ব্যাক টু ইউর কোয়েশ্চেন, যে ওই সময়টা আমি সব দিয়ে দিয়েছিলাম, মানে প্রেম আমরে চলো, মানে এমন কিছু ছিল যে মানে চলো ব্রিজের থেকে ঝাঁপ মারা, আমার ভার্টিগো চূড়ান্ত, ব্রিজের থেকে ঝাঁপ মেরেছি, ঠিক আছে। চরন্ত লরির থেকে স্টান্ট করা হয়েছে যে আমি ঝাঁপ মারবো আর একটা সুমো এসে যাবে, আমি জানি সুমোটা যদি কোনো কারণে ব্রেক মিস করে আমার ওপর দিয়ে রান ওভার হবে, বাট মাস্টারজি যিনি ছিলেন জুডো রামু, মাস্টারজি বললেন বিট্টু মেরে উপর ভরসা হয় না, হ্যাঁ স্যার চলো, বললো একদম চরন্ত লরি যাচ্ছে, আমি ওখান থেকে ভল্ট খেয়ে পড়লাম রাস্তায়, সুমো এসে দাঁড়াচ্ছে এই মুখ তো মুখ, অ্যান্ড ধরো এরকম হাত কাটাকাটি সিন ছিল, ঠিক আছে, ব্লেড দিয়ে আমি ফাটাক করে মেরে দিয়েছি। রাস্তা বলে আমি জানতাম তুই এটা করবি, কারণ আমি তখন যাই না, মানে আমাকে তখন বাই হু করবে ক্রুক, আমাকে দাঁড়াতেই হবে, করতে হবে, আই শুড গিভ মাই বেস্ট। দাঁড়াতে কি পারবো সেটা আমি জানি না, ভগবান জানে, বাট ইউ উইল গিভ ইউর 100%। হ্যাঁ, আই উইল গিভ মাই বেস্ট। তো এইটা মাথায় নিয়ে সবসময় প্রত্যেকটা শট দিয়েছি। রাজ চক্রবর্তী তুমি কথা বলে এত বড় মানে তোমার লাইফে পার্ট তিনি প্লে করেছেন, তো আজকে দেখা হলে ওই সেম
একদম একদম বন্ডটা আছে একদম তাই। এবং দেখো রাজদার আর আমার কম্বিনেশনে যে কটা ছবি সব কটা ব্লকবাস্টার। ওটার পর আমরা করেছি কাঠমান্ডু, না তারপর বোঝে না সে বোঝে না, ঠিক আছে। একটা হয়তো টাইমটা গন্ডগোল ছিল একটু রিলিজ টাইমটা, কিন্তু ছবি হিসেবে যথেষ্ট ক্লেম হয়েছে। সেটা হচ্ছে আমাদের ধর্মযুদ্ধ। কাঠমান্ডুটাও ইট ওয়াজ ভেরি কাল্টিক হিট হয়েছিল তখন। তো রাজদানা নোজ সেটা হচ্ছে যাকে ও কাস্ট করবে তার মধ্যে থেকে কিভাবে অ্যাক্টিংটা বার করে নেবে, হি নোজ ইট। ও জানে এই ট্যালেন্টটা 100%, এই কনফিডেন্সটা ওরা আছে। আর যখন তারপরে তুমি যে এত এফর্ট দিয়ে তুমি যে বলছিলে যে এখন আমাকে করতে হবে, নিশ্চয়ই, তারপরে যখন সিনেমাটা রিলিজ হলো তার আগে মানে কিছু ফিডব্যাক পেয়েছিলে রাজ চক্রবর্তীর থেকে বা ক্রুয়ের থেকে বা SVF এ নিয়ে কি বস? ওরা তো দেখো দে ওয়ার অলরেডি ইন দ্য ইন্ডাস্ট্রি, ওরা তো হয়তো বলতে পারতো এক্স্যাক্টলি দেখে কি এটা পোটেনশিয়াল আছে হিট হওয়ার, মানে তোমার ক্যারিয়ার। অ্যাকচুয়ালি যখন তুমি কোনো একটা ছবির পোটেনশিয়াল থাকে না, অলরেডি ভাইবসটা তুমি পেয়ে যাবে টেকনিশিয়ানসদের থেকে। আচ্ছা, টেকনিশিয়ানরা ইনভলভ হয়ে পড়ে, মানে সিনেমার চলাকালীন, একদম চলাকালীন ওই ভাইবসটা পাওয়া যায়। মানে তুমি যদি শর্ট দেওয়ার পর একটা টেকনিশিয়ানের চোখ দেখো, বলে দেবে তোমার শর্টটা কেমন হলো কি হলো না, ঠিক আছে। আর ওরা জানে, মানে ওরা হচ্ছে দে আর দ্য পিলার, দে আর দ্য ব্যাকবোন অফ ফিল্ম ইন্ডাস্ট্রি। তো সুতরাং সেটা, আর যেহেতু আমি ছোটোবেলা থেকেই ওদের প্রায় অনেকের কোয়ালিটিতেই বড় হয়েছি, সেই ক্ষেত্রে তো আমি ইন্টারেক্ট করতাম। মানে প্রেমামারের অনেক ক্রু মানে তোমার জানা ছিল? হ্যাঁ, অনেকেই ছিল। এবং করে 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 ফাইনালি আমি সেটা বুঝতাম। এবং তুমি যেটা বললে যে এক্স্যাক্টলি তাই, ওই চেঞ্জেসগুলো আসে। যেমন ধরো ওই বোঝে না সে ওই গানটাতে আমি শুনেছিলাম রাজদার গাড়িতে বসে গানটা, আচ্ছা, এবং জিদ্দা ওটা ফাটিয়ে বানিয়েছিল। তো আমাকে তখন জিৎ গাঙ্গুলি, আমাকে মাস্টারজি ওই গানটা, মাস্টারজি মানে শঙ্কর মাস্টার, শঙ্করান্না আমরা বলি, শঙ্কর মাস্টারজি বলি। মানে ওই মানুষটা হচ্ছে ধরো বাহুবলীতে ওনার কোরিওগ্রাফ করা থেকে শুরু করে, মানে হি ইজ আ স্টলওয়ার্ড, ঠিক আছে। সেই সময় তো আমি ওনার সঙ্গে প্রথম কাজ, ঠিক আছে। মানে শুনেছি একে তাকে মেরে দেয়, তাকে মেরে দেয়, এরকম করে দেয়। আমি তো একটু ভয় আছি যে কী করবো, বুঝতে পারছি না। কিন্তু মানুষটা কাজ প্রেমী, মানে উনি যেটা চান সেটা যদি পেয়ে যান, ও তোমার ফ্যান হয়ে যাবে, ঠিক আছে। যেমন ওনার সঙ্গে প্রথম কাজ করতে গেছিলাম ওই এই প্রেম মামারেরই একটা গানে কুকরুকু বলে, তো গাছের ওপর আমাকে তুলে দিয়েছি, আমার ভয় দিকু। এবার আমি বলছি মাস্টারজি থোড়া কি बैठ के ये कर सकते हैं क्या? বলে বিট্টু হিরো হনে আয়া না, চল খড়াই হোনা পড়েগা। রে হ্যাঁ চলো ঠিক আছে। এবার আমার যারা বন্ধু বান্ধব ছিল, পার্থ, প্রসূদা, আমি বললাম ভাই একটু কায়দা করে সাপোর্ট কর। ওরা তখন কী করলো, ধরো আমি একজনের পিঠের উপর পাটা সাপোর্ট দিয়েছি, আর ও হাত দিয়ে আমার পাটা এরকম লক করে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমি এরকম লক করে আবার উপর দিই, কিন্তু আমি তো জানি পড়লে আমি তো পড়বই, মাথা ঘুরাচ্ছে, তখন তো ঘোরাচ্ছে। হ্যাঁ, তো সেটা ওই মাস্টারজি। তো করতে করতে ওই মাস্টারজি বোঝে না গানটাতে, উনি অর্ধেকটা করে শুধু লাস্টের ওই তুনতানা ওইটা উনি বললেন বিট্টু जिनके প্রথম দিন শুটটা করবেন আমাকে বললে বিট্টু জিতনে इसको फाड़ दिया है, মানে গানটাকে तुझे इसको फोड़ना है, आंसर विल ट्राई। এটা তোমাকে বলছে? এটা আমাকে বলছে গাড়িতে বসে, মানে জিৎ গাঙ্গুলি নিজের কাজটা করে দিয়েছে। এবার তোমাকে এটাকে জাস্টিফাইটা করতে হবে, মানে জিতনে इसको फाड़ दिया है গানে গো, तुझे उसको फोड़ना है। বললাম স্যার আই উইল ট্রাই, এইটুকু আমার সঙ্গে ছিল। তারপর উনি যেগুলো দিয়েছেন, যা শর্টসগুলো নিয়েছেন সেগুলো দিয়েছি, ওকে ভেরি গুড, সবাই হাততালি বুঝতে পারছি, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি তখন উনি ওই ধুনটানাটা পোর্শনটা বাদ দিয়ে তার আগে উনি চলে গেছিলেন, এবং উনি আমাকে ডেসক্রাইব করে গেছিলেন যে আমি এই জায়গাটা এটা চাইছি, যে ছেলেটা বাস্ট আউট, ও আর কিছু নেই, প্রেমিকা চলে গেছে, ও গিয়ে নিজেকে যা খুশি করছে, মারছে না, এইটুকু আমাকে উনি ব্রিফটা দিয়ে গেছিলেন। তো আমি বললাম ওকে ঠিক আছে স্যার, আমি তো শুনেছি। এবার তারপরে যেটা দেখবে, বৃষ্টির মধ্যে দৌড়াচ্ছি, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছি, নিজেকে মারছি এগুলো করা হলো। ফাইনালি মাস্টারজি আমাকে ফোন করলেন, একটু এডিটিংয়ে আমি দেখেছি, আমি জাস্ট গানটা সবে এডিট করে উঠলাম, তুই সচ্চি মে इसको फोड़ दिया। তোমাকে ফোন করে বলছি, হ্যাঁ এইটা আমার কাছে বাস, থ্যাংক ইউ বিগ উইন, ইয়েস ওইটা একটা। তারপর প্রেমামা করে যখন আবার আমাকে সাইন করা হয় অমানুষ করার পর শ্রীকান্ত ওয়াজ দ্য পার্সন যে আমাকে একদম পাশে এরকম বসিয়ে আমাকে বলেছিল বিট্টু আজকে তুই সুপারস্টার বান গিয়া। মানে এটা অমানুষের শুটিং এর অমানুষের রিলিজের পরে, ওকে। আইলাম দাদা সে কী করে মানে কী করে হয়, বলে দেখ প্রথমে তুই প্রেমামার করেছিলি, ব্র্যান্ড ওয়াজ SVF, ডিরেক্টর ওয়াজ রাজ চক্রবর্তী, তো এই সাপোর্টগুলো তো ছিল। বাট অমানুষে অবভিয়াসলি ব্র্যান্ড আছে, SVF আছে, রাজীব আছে, কিন্তু আলটিমেটলি যে পারফরমেন্সটা তুই করেছিস, দ্যাটস ওয়াই এই তকমাটা তোকে দেওয়া হচ্ছে। এবং অলরেডি এবার আমি চাই তুই আমার 1 নম্বরে আসবি, তাহলে তো সেটা তোমাদের ওপর। তো এইগুলো
বুঝতে পারছি যে না ঠিক আছে আমরা প্রপার ট্র্যাকে গেছি, এই যে তাদের যে কথা, এটাই তো প্রাপ্তি, আশীর্বাদ, এটাই তো। সুতরাং চেষ্টা করে গেছি যাতে সেই ফেথটা যেন সবসময় বজায় রাখতে পারি আমার কাজের মধ্যে দিয়ে। প্রেমামারের পরে তুমি লিটারালি যেটাতে আমি আসতাম, যেটা হচ্ছে অমানুষ, যেটা তোমাকে লিটারালি বলেছে, অ্যান্ড আই টোটালি অ্যাগ্রি উইথ মিস্টার শ্রীকান্ত মহতা, যে তোমাকে বলেছিল যে তুমি সুপারস্টার হয়ে গেছিলে আফটার দ্যাট ফিল্ম অমানুষ, যেটা একটা কাল্ট একটা ফিল্ম হয়ে এসছে। অমানুষ তো রিলিজ হয়েছে, পরবর্তীকালে অমানুষ 2 এসছে, আর লোকেরা এখনো অমানুষ 3 এর ডিমান্ড করে। কিন্তু অমানুষ সিনেমাটাতে, ওই বইটাতে, বাঙালি আমরা তো আমরা বই বলি, তো ওই সিনেমাটাতে একটা গান থাকে কুনাল গাঞ্জাওয়ালার, যিনি আমাদের পডকাস্টে এসছেন, এই গানটা নিয়ে আমরা কথাও বলেছিলাম, যেটা এখনও নট জাস্ট ইন ইউটিউব, নট জাস্ট সোশ্যাল মিডিয়াতে, সব জায়গায় বাজে, সবার খুব প্রিয়। আর ওখানে অবভিয়াসলি গলা হয়তো কুনাল গাঞ্জাওয়ালার হতে পারে, কিন্তু ওটাতে ছবিতে আমরা তোমাকে দেখতে পারি, যেটা হচ্ছে ও মাই লাভ, যেটাতে পরে হিন্দি গানও হয়েছে সোনু নিগমের গলায়। তো ওটা সম্বন্ধে তুমি প্রথম কখন শুনলে ওই গানটা? তোমার কি মনে হয়েছিল কি এটা একটা হিট গান বা একটা এত পপুলার হতে পারে রিলিজের পরে? দেখো, अगेन দ্য ক্রেডিট গোজ টু জিৎ গাঙ্গুলি। কারণ আমরা জিৎদাকে বলতাম হচ্ছে হিট গাঙ্গুলি, ঠিক আছে, হিটদা। এবং সেই সময় না মানে কী হতো, সেগুলো সম্ভব হয়েছে ওই কারণে, কারণ ওই যে ট্রানজিশনটা একটু আগে বলছিলেন, আমরা দেখেছি, আমরা ধরো প্রেম আমার করেছি বা অমানুষ করেছি, প্রত্যেকে না আমরা এরকম গোল করে সোফা নিয়ে বসতাম, প্রত্যেক স্ক্রিপ্ট নিয়ে, যে স্ক্রিপ্ট লিখেছে সে স্ক্রিপ্ট পড়তো। যেমন অভিমন্যু লিখেছিল প্রেম আমার, অমানুষের সময় লিখেছিল হচ্ছে সলিলদা লিখেছে, এবং যেখানে গান আসছে জিদ্দা ওয়াজ রেডি উইথ হিজ গিটার, ঠিক আছে, গানটা আসছে মানে জিদ্দা হা করে শুরু, বা গানটা লালা লালা করে কিছু একটা করে গান কমপ্লিট হলো, তারপর আগেন আমরা টকি পোর্শনে ঢুকছি। তো এরকমভাবে কোঅর্ডিনেশনটা হতো। এটা একটা মিটিং হচ্ছে তো? ইয়েস, না স্ক্রিপ্ট রিডিং হচ্ছে, স্ক্রিপ্ট রিডিং, ইয়েস, ওকে, ঠিক আছে। এবং যতক্ষণ না গানটা ফাইনাল হবে ততক্ষণ সিকান্দার মাথা লেগেই থাকবে। গানটা শ্যুট করতে 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 বেশ ভালো লেগেছে, ঠিক আছে, ইন্টারেস্টিং লাগছে, এবং যেভাবে বাবা বলছে সেইভাবে করে গেছি, এবং ক্যাজুয়ালি এনাক্ট করে গেছি, বিহেভ করে গেছি, বাবা যেভাবে বলে গেছে সেভাবে বিহেভ করে গেছি, আর কিছু না। এবং নিজস্ব যেখানে যেখানে মনে হয়েছে সেখানে কিছু ইনপুট যদি থাকে, ঠিক আছে, সেখানে বাবা সেগুলোকে অ্যাকসেপ্ট করেছে, এবং বাস এইভাবেই হয়েছে। অ্যান্ড অবভিয়াসলি কুনালজি, যার কথা না বললে নয়, তো কুনালজির সঙ্গে পরে আমার একটা ইভেন্টে দেখা হয়েছিল, তো আমি বললাম স্যার থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়ান্ডারফুল সংস। তো তার উত্তরে বলছেন সঞ্জিত থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়ান্ডারফুল অ্যাক্টিং, ঠিক আছে। আলাম না স্যার, ইটস আ প্লেজার অবভিয়াসলি। তো এই করে করেই তারপর কুনালদার সঙ্গে তারপর আরও মানে আমি জিদ্দাকে তখন বলতাম, জিদ্দা আমিও তো শানের গলায় কোন খুব ইচ্ছা, শানের আমি খুব ফ্যান, তাই ভাই গাইবি, দাঁড়া, শানকে আনা হলো। আচ্ছা, এইভাবে হয়েছে। তারপর ধরো সোনু হবে, হ্যাঁ সোনুকে নিয়ে আসা হলো, ঠিক আছে। তো এইভাবে নিয়ে এসে গান করে করে করে, এবং জিদ্দার নাম্বার যে কটা হচ্ছে সব কটাই এক্সেবার করে এক একটা সুপার ডুপার হিট। মানে জিদ্দার গান তো আমি তখন শুনতাম, সঙ্গীত বাংলায় শুনতাম, দেখতাম, এবং ভাবতাম যে ও আমি কোনোদিন হিরো হয়ে আমার গান কি কোনোদিন সঙ্গীত বাংলায় দেখাবে, ঠিক আছে, ভাবতাম। পাশে আমার বাড়িতে বাজছে, পাশের বাড়িতে সঙ্গীত বাংলা সারাক্ষণ বাজছে, এবং ইট ওয়াজ আ প্ল্যাটফর্ম, মানে বাংলা ছবি যে গানগুলো যখন আসা হচ্ছে, এবং সেটার যে কি রিপারকেশন সেটা আমরা হলে দেখতে পেয়েছি, মানে শুধু মিউজিকে ফার্স্ট কর্ড পড়লো হল লাফাচ্ছে, ঠিক আছে। তো সেইটা অনেকটা ক্রিয়েট করে দিচ্ছে সঙ্গীত বাংলা। তো অ্যান্ড অবভিয়াসলি জিদ্দা, কারণ জিদ্দার গান পুজো মণ্ডপেও বাজে, ডিস্কো থেকেও বাজে, আবার আমার বাড়ির বেডরুমেও বাজে, আমার আবার ড্রয়িং রুমেও বাজে, সবারই শেখাচ্ছে, এবং কলেজ সোশ্যাল ফেস্ট থেকে শুরু করে সব জায়গাতেই বাজে। তো হি ওয়াজ আ হিট গাঙ্গুলি, মানে হি ইজ এক্স্যাক্টলি। তোমরা তুমি অমানুষ ফার্স্ট তো করলে, অমানুষ 1 যেটা অমানুষ বলেই সিনেমাটা ছিল, তারপর ওটা সিকুয়েল হলো অমানুষ 2। তখন এই অমানুষ 2 এর কথাবার্তা চল, মানে এনি কন্ট্রাক্ট সাইন হওয়ার আগেই তুমি অনেক বড় সুপারস্টার, আর অমানুষ মানেই সোহম চক্রবর্তী। তো কতটা একটা প্রেশার হয় একটা আর্টিস্টের উপরে বা একটা অ্যাক্টরের উপরে যখন একটা সিকুয়েল আসে, মানে যেটা মানে তুমি কেন কি অডিয়েন্স একটা এক্সপেক্ট করবে, আচ্ছা মানে তোমাকে একভাবে, কেন কি দ্য মেমোরি কত ফ্রেশ অমানুষ 1 থেকে, মানে কি বেশি টাইম ছিল না 2 সিনেমার মাঝখানে, ওটা কি কোনোদিনও একটা সিকুয়েল মানে এটাই যে কম্পেয়ার করাটা ভুল। মানে আগের হয়তো হ্যাঁ আমি সেই ক্যারেক্টারটা হয়ে গেছি, বাট তার ওই অমানুষের সঙ্গে এই অমানুষের তো কোনো রিসেমব্লেন্স নেই,
ইটস আ ডিফারেন্ট ফ্রেশ স্টোরি, ফ্রেশ ক্যারেক্টার, ঠিক আছে? কিন্তু এই ক্যারেক্টারের মধ্যে ডেফিনেটলি কিছু নেগেটিভিটিস রয়েছে, যে কারণে হয়তো অমানুষ হয়েছে, বা অমানুষ 2 হিসাবে আমার ওটাকে গ্র্যান্ট করা হয়েছে। তো এইভাবে, আর শুধু অমানুষ বলে কেন, যে কোনো ক্যারেক্টারই যখন আমি করতে যাই তখন আমার খুব প্রেশার থাকে, খুব টেনশন থাকে, যে করতে পারবো তো, ঠিকঠাক হবে তো। এটা এখন নিশ্চয়ই তাই, কারণ আমি ওই ফ্লোরে যাওয়ার আগে আমি আগে স্ক্রিপ্টটা চেয়ে নিই। আমি এডিটরকে এমনি স্ক্রিপ্ট আগে থেকে থাকে আমার কাছে, প্লাস আগে জিজ্ঞেস করি যে কোন সিনটা হবে। আমি মানে আই মেক ইট আ পয়েন্ট কি আমাকে কালকে কি সিন হবে আমাকে বলো, প্যাকআপের পর আমাকে জানাবে। আমি বাড়িতে গিয়ে থরলি ওটা আমার মাথায় থাকবে, ঠিক আছে? মুখস্থ করা না, সিনটাকে বোঝা, সিনটাকে জানা, হাউ টু এনাক্ট, হাউ টু বিহেভ, ঠিক আছে? তার উপর ডেলিভারিগুলো ডিপেন্ড করে। তো সেইটা যতক্ষণ না আমি কনফিডেন্ট হচ্ছি, আমি ততক্ষণ ক্যামেরার সামনে যাবো না। তো সেটা তো তোমার একটা রুল। হ্যাঁ, এবং আমি বলে দিই আমাকে পরের দিন সিনস আমাকে পাঠাবে, আমি পুরো পরে রেডি হয়ে আসবো, ঠিক আছে? গাড়িতে পড়তে যাবো আমি লোকেশন অবধি, তারপর গিয়ে চলো রেডি, এবার কোন সিনটা আগে যাচ্ছ না যাচ্ছ সেটা আলাদা করে, চলো ফাইনাল। তারপর ডিরেক্টরের সঙ্গে বসবো, তারপর যারা কো-অ্যাক্টর থাকবে তাদের সঙ্গে রিহার্সাল করে তারপর ঢুকবো। সোমদা, একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি আমাদের পুরো ক্রুয়ের উই ডিসকাসড ইট আ লট, কি তোমাকে এটা জিজ্ঞেস করা উচিত কি না, বাট আমি ওটা জিজ্ঞেস করবো তোমাকে, অ্যান্ড প্লিজ ফিল ফ্রি নট টু আনসার, তোমার যদি কমফোর্টেবল না মনে হয়। বাংলা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই জেনারেশনের বলিউডে যেরকম 3টে খান আছে, শাহরুখ খান, সালমান খান আর আমির খান, আমাদের এখানে জিৎ মাদনানি, দেব অধিকারী অ্যান্ড সোম চক্রবর্তী আমরা বলি, তো 3। না, অবভিয়াসলি হি ইজ দ্য মেগাস্টার একজন আছেন, সেটা হচ্ছে প্রসেন চট্টোপাধ্যায়। উনি তো অবভিয়াসলি, আমি এই জেনারেশনের কথা বলছি। মানে তোমাদের বয়সও মানে একটু সিনিয়র আছে, হ্যাঁ, জিৎটা সিনিয়র আছে। দেব আর জিতের দুজনেরই প্রোডাকশন হাউস আছে, আগের থেকে ছিল। তো এটা কি কোথাও, বিকজ তুমিও এখন ভেরি রিসেন্টলি, অত বছর হয়নি, তুমিও ভেঞ্চার করেছো ইন প্রোডাকশন, যেটা তুমি নিজেও অ্যাক্টিং করেছো, এটা কি কোথাও একটা ব্র্যান্ড ভ্যালিউ বা একটা কম্পালশন বা প্রেশার ছিল কি আমি দেখো এখন সুপারস্টার আর এদের সাথে আমার চর্চা হয়, বা আমি এদের মানে উই আর ইন দ্য সেম মানে কম্পিটিটার্স, হেলদি কম্পিটিশন, মানে এটা তো তোমরা লড়াই করো না, এটা হেলদি কম্পিটিশন। আমার চূড়ান্ত বন্ধু, যে বা যারা মনে করে যে আমরা একেবারে শত্রু, এটা খুব ভুল। হ্যাঁ, আমরা তোমরা বন্ধু। আরে রাত্রি 4টে-5টা, ভোর 4টে-5টা অব্দি আড্ডা মারি একসঙ্গে আমরা বসে, বাট একটা রাইভালরি নিয়ে আড্ডা মারি, সেটা আর বলা যাবে না, ওই আর কি, মানে আড্ডা মারি, মানে একটা হেলদি কম্পিটিশন তো একটা আছে, সেটা তো অনস্ক্রিন থাকে, সেটা তো থাকা উচিত। এই প্রোডাকশন যে তুমি হাউস যে তুমি সোমস এন্টারটেনমেন্ট যখন তুমি খুললে বা ইউ ভেঞ্চার্ড ইনটু প্রোডাকশন, তখন মাথায় কি ছিল, কি ব্র্যান্ডটাকে আরো বাড়াতে? মাথায় ছিল কি আরো কিভাবে নিজেকে এক্সপ্লোর করব, ঠিক আছে? ওই যে বললাম যে ইন্ডাস্ট্রিতেই যেহেতু বড়, ইন্ডাস্ট্রির বাইরে কিছু ভাবতে পারি না, তো সুতরাং সেইখানে হোক না, যদি মানে নট দ্যাট কি অন্য প্রোডাকশানে কি আমি এই ক্যারেক্টারটা বললে বা এরকমভাবে বললে তারা ভাববে না, হয়তো এখন তারা সেই সম্মানটা দেবেন, তারা সেই ক্যারেক্টারটাকে সেইভাবে তৈরি করবেন বা সেরকম স্ক্রিপ্টও ভাবতে পারেন, সেটা না। কিন্তু কথাটা হচ্ছে নিজের একটা দরকার, এক্সপ্লোর করা খুব দরকার, এবং সেই ক্ষেত্রে একটা যদি বিজনেস হতে পারে, ঠিক আছে, সেখান থেকে যদি আরো দুটো ভালো ছবি দিতে পারি, কোথাও নিজের স্যাটিসফ্যাকশন, দ্যাটস ইট, আর কোনো কিছু নয়। মানে আরেকজন খুলেছে বলে আমাকে খুলতে হবে, এটা কোনো মাথায় একদমই না। এলএসডি সিনেমাটা যেটা তোমার নিজের প্রোডাকশন ছিল, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সোমদা, কেন কি অনেক আমাদের ইয়াং অডিয়েন্সও আছে যে তোমাকে ফলো করে, তোমার ফ্যান যারা অ্যাক্টর হতে চায় বা অন্য ডিফারেন্ট ডিরেকশন বা হোয়াট এভার, যে তুমি যখন এতদিন একটা অ্যাক্টর ছিলে, একটা অভিনেতা ছিল, এখনো অবভিয়াসলি এতদিন একটা, এখন ইউ অ্যাক্টর প্রডিউসার, তো এতদিন যখন ইউ অ্যাক্টিং, একটা ফ্রাইডেতে যখন তোমার একটা ফিল্ম রিলিজ হতো আগে, একটা আলাদা টাইপের টেনশন হচ্ছিল কি ফিল্মটা কেমন ভাবে অডিয়েন্স নেবে, আর এখনো ওটা তো রয়েছে। যখন তুমি একটা প্রডিউসার হলে আরেকটা অ্যাডেড একটা প্রেশার মানে শুক্রবার সকালে হতো, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক প্রেশারটা। সেখানে যখন তুমি ভেঞ্চার করলে অ্যান্ড দেন ব্যাক তুমি প্রডিউসার হওয়ার পরেও কিন্তু ইউ হ্যাভ ওয়ার্কড অ্যাজ অ্যান অ্যাক্টর ফর ইন ডিফারেন্ট প্রোডাকশন, তোমার কি পয়েন্ট অফ ভিউ ইন ফিল্মস কোথাও না কোথাও একটু চেঞ্জ হয়ে গেছিল কি? বস এখানে আই এম রিল্যাক্সড? নেভার এভার, কখনোই নয়, রিল্যাক্সেশনের কোনো ব্যাপারই নয়। কারণ দেখো, ধরো কালকে তুমি একটা কোনো ছবি প্রডিউস করলে, ডোন্ট টেক মি আদারওয়াইজ, ধরো তুমি নীল প্রথমবার এলে, নীল মৌলিক প্রথমবার এলে, with a fantabulous script, with a fantabulous character, who is playing
আমি এটা প্লে করছি ক্যারেক্টারটাকে, লোকে কিন্তু বলবে না কি নীলের ছবি এসছে, লোকে বলবে সোহমের ছবি। তো সেটা যদি না চলে ওই দায়টা কিন্তু আমার ওপরেই আসবে, বি ইট ইয়োর প্রোডাকশন অর মাইন। আমার এখানে আরও একটা কি হবে, ইমেজের সঙ্গে সাথে সাথে আরও ফিনান্সিয়াল লসটা হবে, এটা হয়েছে। ঠিক আছে, কারণ দেখো টু বি ভেরি অনেস্ট, দেব জবে থেকে প্রোডাকশন হাউস করেছে বা জিদ্দা করেছে, জিদ্দার কোথাও একটা প্রথম থেকে সাকসেস একটা পেয়েছিল যতটুকু আমার মনে পড়ে। দেব জবে থেকে করেছে সেটা অনেকগুলো বেচারা লস খেয়েছে, কিন্তু করে 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 না ওরও জিদ্দা আছে কি না আমি তো করবোই, এবং ও সারাক্ষণ চেষ্টা করে গেছে একটার পর একটা কন্টেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করে 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 হয়েছে। এবং আমি সবে আবার নতুনভাবে প্রডিউসার হিসেবে এসেছি, হাতে করি হয়েছে ছবি, তো আমি ওরকম কন্টেন্ট নিয়ে দেখছি, ট্রাই করছি, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, বাট এই বিশ্বাসটা তো আছে, আজকে হচ্ছে না আগামী পরশু তো হবেই। তো সুতরাং সেটা তো করতেই হবে, যদি হাল ছেড়ে যাওয়ার ছেলে আমি নই, তো যেখানে যদি বেরোই মাথা উঁচু করে বেরোবো, নিচু করে বেরোবো না, হেরে বেরোবো না। তো এই যে প্রডিউসার হয়ে যে তুমি ঢুকলে, একটা ওই ফ্রাইডে মর্নিং যে একটা এক্সট্রা প্রেশার থাকে, তো থাকে, ডেফিনেটলি থাকে। এবং যখন মরচে পড়েছি ওরে বাপরে বহুত লেগেছে। আর সেটে সোমদা কেমন থাকে যে একটা কি মাথায় চলে আই নো যখন, হ্যাঁ এটা একটা এক্সট্রা বাড়তি প্রেশার থাকে, এটা বলতে পারো। কারণ কি হয়, ধরো লোকেশন থেকে শুরু করে যা যা কিছু, কোথাও বি কিছু প্রবলেম হলে আমার লাইন প্রডিউসার আর ইপি এসে আমাকে ধরবে, এইখানে পারমিশনটা হচ্ছে না, এখানে এটা হচ্ছে না, এখন একটা কোনো কথাই বলবে না, শর্টটা দিই, ওটা একটা এক্সট্রা বার্ডেন থাকে। দাঁড়াও, চুপ করে দাঁড়াও, শর্ট হবে, শর্টটার পর তারপর আমি বসছি, কোথায় কি প্রবলেম হচ্ছে দাঁড়াও, কিন্তু এখন আমাকে গুলিয়ে দিই না, কারণ এটা যদি ব্যাক অফ দ্য মাইন্ড ঢোকে আমার শর্ট হ্যাম্পার, কারণ নিচে তো আর যাবে না যে আমার এই চিন্তার জন্য শর্টটা খারাপ হলো। ঠিক আছে, তো সুতরাং ওইটা তখন এই প্রেশারটা সন্ধ্যা তুমি একটা জায়গায় এসেই তুমি ডিসিশন নিয়েছো কি বস আমি এখন এক প্রোডাকশন হাউস খুলবো আর ওটাতে আমি অ্যাক্টিং করবো, নট নেসেসারি কি আমি অ্যাক্টিং না, তুমি যেটাতে করেছো, তো ওই তোমার কি জানা ছিল কি এই সব জিনিস হবে, মানে কেউ কি তোমাকে অ্যাডভাইস করেছিল কি, মানে কি গেট রেডি ফর দিস, মানে তুমি যেটা বললে ধরো আমি একটা শট নিচ্ছি, তার আগে দেন মানে একটা লোকেশনে শুট করতে গেলে অনেক প্রবলেমস আসতেই পারে, এটা রেসপন্সিবিলিটি এখন হঠাৎ করে তোমার সেটা শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, আউট অফ দ্য রিলেশন যদি আমি যে কোনো ক্ষেত্রেই করেছি, এরকম অনেক সমস্যা এসেছে এর আগে, তো এটা তো বাস্তব, আসতেই পারে, সবটাই যে স্মুথ সেলিং হবে তা তো না। তো সেই ক্ষেত্রে হয়তো আমার মানে ব্যবহার দিয়ে বলো বা কোথাও দু একজনকে চেনা জানা বলে একটু বলে রিকোয়েস্ট করাতে তারা তখন সেটাকে ইজি হয়ে গেছে, তো এই ক্ষেত্রেও তাই হয়। ঠিক আছে, কারণ ওখানে আমি শুধু অ্যাক্টিং করে গেছি, ঠিক আছে, তা তো নয়, কারণ সেখানে আমি সমানভাবে কমিটেড, তোমার থেকে আমি টাকাটা নিয়েছি, তো সুতরাং সেটা তো আমাকে ওইটুকু রাখতেই হবে, দায়িত্বটা রাখতে হবে, যাতে কোনো কারণে আমার জন্য অ্যাজ ইফ তোমার হ্যাম্পারটা না হয়। এবং যখন দেখছি যে আমি শ্যুট করছি, এখানে কোনো একটা শুটিংয়ের লোকেশন প্রবলেম এসছে, তো সেটা যদি আমার হাতের মধ্যে থাকে তাহলে আমি কেন হেল্প করবো না। আর লাস্টে হচ্ছে রাজনীতি, তুমি আরেকটা দ্যাট স্মাইল সেজ ইট অল, আই থিঙ্ক, যে ফিল্ডে তুমি ভেঞ্চার করলে, ইউ আর আ ভেরি সাকসেসফুল পলিটিশিয়ান এজ ওয়েল, কে জানে, পিপলস পার্সন যেটা, তো ওটা কি করে এলো সোমদার? অলওয়েজ ইচ্ছে ছিল মানুষের জন্য কাজ করা? হ্যাঁ সেটা তো অবশ্যই, সেটা তো অবশ্যই। আর আমি না ওই যেটাই বি করি ওই সবসময় সোশ্যাল মিডিয়াকে সাক্ষী রেখে করতে চাই না। ঠিক আছে, as you said you are anti social media, হ্যাঁ, কারণ দেখো এটা আজকে পডকাস্ট করছি, বাট অন্য সময় তুমি আমি কফি খাচ্ছি, কফি মাগের ছবি তুলে তুমি আমি বলছি এই তো হোয়াট আ নাইস ইভিনিং অফ দ্য কফি, মানে এটা কি? ঠিক আছে, এইটাও একটা বড় কারণ, মানে এটা হয়তো আই মাইট বি রং, কিন্তু আমার এটা নিজস্ব ধারণা। কারণ আমরা শুভেন্দু জেঠু থেকে নিজে শুনেছি, উনি বহু ইন্টারভিউতে বলেছেন, আমি নিজেও শুনেছি যে শুভেন্দু জেঠু বলছে যে একবার উনি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে, ঠিক আছে, উনি পেট্রোলটা নিজের গাড়ি থেকে বেরিয়ে ভরছিলেন, এবং ওই সময় মহানায়ক উত্তম কুমার ক্রস করছিলেন এবং ওকে বলেছে, পরে ডেকে ওনাকে ঝেড়েছিলেন, ঠিক আছে, ইউ শুড নট বি সিন ইন দ্য পাবলিক। ঠিক আছে, এবার বস তুমি ভাবো কেন, দ্যাট ইজ ওয়াই ইউ আর আ স্টার। আগে প্রশ্ন হতো যে আমরা কি পরবো, কি খাই, কি চলি, কোথায় থাকি, এখন তো আমার বাড়ির বেডরুমের বালিশটা কি কালার সেটাও তো আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছি, তো লোকের তো খুব স্বাভাবিকভাবেই তোমার এগেইনস্টে কমেন্ট করবে, ওইটা নেই স্টার কাছে লোকে পৌঁছাতো, এখন তো স্টারই ঘরে ঘরে ঢুকে চলে যাচ্ছে, হচ্ছে দেখো আমি আজকে এই জামা পরলাম, দেখো আমি আজকে এই ঘড়ি পরলাম, এগুলো কি? ঠিক আছে, তো এটা যার যা নিজস্ব একদম ব্যাপার, এটা তাতে কোনো রকম আমার কিচ্ছু বলার নেই, সেটা আমার কি বলবো স্পর্ধা হবে, বাট আমি আমার ক্ষেত্রে নিজেকে কনফাইন্ড রাখতে ভালোবাসি, যে আমার প্রাইভেট মোমেন্ট আমার থাকবে, হ্যাঁ যেটা শেয়ার করার সেটা তো করবোই, সেটা বিট পলিটিক্যাল কোনো ক্যাম্পেন্স হোক বা আমার ছবির কোনো প্রমোশনস রিলেটেড হোক, সেগুলো আমি করবো, বাট তাছাড়া আমি এখন ঘোড়া চড়ছি নাকি হাতি চড়ছি সবটাই ছবি তুলে পাবলিককে জানাবো কেন? কি আশ্চর্য। দেখতে পাচ্ছি আমরা অ্যাকচুয়ালি অন ক্যামেরা, বাট মাই টিম দে আর অল হ্যাভিং আ গ্রেট টাইম। সোমদার এটা একটা আছে অরা, আই থিঙ্ক সব অ্যাক্টরদের হয় না, জাস্ট বিকজ ইউর স্টার একটা অরা হয় না, কিন্তু সোমদা ইজ দ্য ফেস অফ বোঝে না সে বোঝে না,
অফ জুবিন গার্গ অ্যান্ড অরিজিৎ সিং, যেটা ব্লু আপ ইভেন মোর, বোঝে না সে বোঝে না, অ্যান্ড অফকোর্স ও মাই লাভ। আমরা বলতে পারবো দ্য কিং অফ রোম্যান্স অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। কিন্তু এই কিং অফ রোম্যান্স অন স্ক্রিন সোহম চক্রবর্তী, আমার অডিয়েন্স জানতে চায় কি তুমি নিজের রিয়েল লাইফ ছেড়ে রিয়েল লাইফ লাভ অফ ইয়ার লাইফ কি কেমনভাবে দেখা করেছিলে, আর তারপরে অবভিয়াসলি হ্যাপিলি ম্যারিড নাও উইথ 2 kids 2 sons, ওটা তুমি যদি একটু বলতে পারো। ওটা অ্যাকচুয়ালি এর আগেও অনেক জায়গায় বলেছি, অনেকেই জানেন। সেটা হচ্ছে তোমার ওই সরস্বতী পুজোয় বাংলার ভ্যালেন্টাইন, ওখানেই দেখা হয়েছিল। তার আগে শুনেছিলাম, এবং বিশ্বাস করো কিশোর কুমারের ওই গানটা তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনেও অল্প অল্প তার আমি প্রেমে পড়েছি। তো ওই গানটা আমার ক্ষেত্রে একদম ম্যাচ করে গেছে, অল্প শুনেছিলাম। এবার দেখবো সরস্বতী পুজো এলো, তাড়াহুড়ো করে বাইক ফাইক। তখন তোমার বয়স কত? এই রে, টিনেজার? হ্যাঁ, কলেজ পাস আউট। আচ্ছা, কলেজ পাস আউট মানে তখন স্টার্ট হয়নি তুমি? দূর, রাস্তা দৌড়াচ্ছি তখন, তো যাই হোক, তখন কলেজ পাস আউট এই সময়। এবং ঠিক আছে চলো, হবে, দেখা হবে, অমুক তমুক করে ওই ফার্স্ট দেখা। এবং তখন মাধ্যমিক দেবে আর কি, সামনে মাধ্যমিক। আমি তো বলে দিয়েছিলাম যে এরকম ভালো লেগেছে, ও তো ওকে সেই তখন বললো যে এখন কোনো কিছু না, পরীক্ষার পরে। ঠিক আছে, পরীক্ষার পর যেন। তুমি আগেই বলে দিয়েছিলে কি ভালো লাগে? আমার ধৈর্য কম, ঠিক আছে। তো তখন আমি বলেছিলাম যে ঠিক আছে, পরীক্ষার পর যেন উত্তরটা হ্যাঁই হয়, ঠিক আছে। তো এই করে হয়ে গেল, অ্যান্ড ফাইনালি আস্তে আস্তে ওভার দ্য ফোন একটু একটু কথা, এই করে 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 তারপর ঠিক আছে, মানে অ্যাজ আ কাপল হিসাবে আমরা প্রায় 6 বছর কাটিয়েছি, মানে লাভ লাইফ হিসাবে। এখনও লাভ লাইফ চলছে, কিন্তু তারপর লাইসেন্সটা নিলাম হচ্ছে 2012-তে। 2012-তে? তার আগে লড়াই করতে হয়েছিল ফ্যামিলি বা ওদের টিপিক্যাল বাংলা ছবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিপিক্যাল বাংলা ছবি। অনেকে প্রথমে যা হয়, না এখন তো ক্যারিয়ারের শুরু, অমুক তমুক। একদম ক্যারিয়ারের সাথে এটা কি সম্পর্ক? ঠিক আছে, আমি তো এটাকে আমার ক্যারিয়ারের বাইন্ডিংস হিসেবে না ভেবে আমি তো ইন্সপিরেশন হিসেবে নিতে পারি, হ্যাঁ, রেসপন্সিবিলিটি হিসেবে নিতে পারি। তো অসুবিধা এটা 2012-তে ইউ গট ম্যারিড? 2012-তে উই হ্যাভ গট ম্যারিড। এবং তার থেকে আগে অ্যাকচুয়ালি তোমার ওই ক্যারিয়ারে 2007-08-এ ওর সঙ্গে, হ্যাঁ 2006-07-এ আলাপ। কেন কি এটা তুমি ঠিক বলে, কেন কি ওই টাইমটা তোমার ইউ আর জাস্ট টেকিং অফ তোমার ক্যারিয়ারে। এবং আমার মনে আছে একজন খুব বিখ্যাত জার্নালিস্ট, উনি আমাকে বলেছিলেন, সোম, কোনো হিরোরা করে না, নিজের লাভ লাইফ সম্বন্ধে বলে না। তো তুমি তো সবে ক্যারিয়ার শুরু করেছো, মানে ফার্স্ট ছবি আমার হয়েছে, তো সেখানে আমি তোমাকে জিজ্ঞেস করছি লাভ লাইফ সম্বন্ধে, ডোন্ট ইউ থিঙ্ক ইটস গোয়িং টু হ্যাম্পার ইউর ফিমেল ফ্যান ফলোয়ার্স? বললাম দেখো কতটা ফিমেল ফ্যান ফলোয়ার্স হয়েছে আমি জানি না এখন, 1 নম্বর। আর তারা তো আমার কাজ দেখে আমার প্রেমে পড়তে পারে, অ্যাজ আ মানুষ আমি কি সেটা তো তারা জানেন না, ঠিক আছে। তো অসুবিধা কোথায়? আর যদি তাই হতো তাহলে শাহরুখ খানের মতন একজন মেগাস্টার উনি তো হতেন না, ওদের কবে থেকে ম্যারিড হয়ে আছে। তো ইট ইজ কমপ্লিটলি আমার কাজ যেটা আমাকে প্রুভ করবে আমার কতজন ফ্যান ফলোয়ার্স হবে, এবং সেগুলো হয়েছে। এবং সত্যি তাই, মানে প্রেম আমরের পর ধরো গেছি, সাউথ সিটিতে গেছি, মানে বেশ কয়েকজন, প্রায় 6-7 জন মেয়ে প্রায় ঘিরে ধরে যাবে, আবার টু কিস মি। আমি কি হচ্ছে? হ্যাঁ, এটা সাউথ সিটিতে কোনো ফিল্মের? না না, আমি এমনি গেছি, ঠিক আছে, দোকানেও না, একটু রাউন্ড মেরে কলকাতা থেকে হয়তো একটা দুটো হয়তো শপিং করে বেরিয়ে যাবো, এরকম ব্যাপার, ঠিক আছে। জাস্ট পোস্ট তুমি আর তোমার ওয়াইফ তখন এসছে? তখনই সবাই এসছে, এবং ওয়াইফ হয়নি তখন, আমরা তখন একসঙ্গে ডেট করছি, সুন্দর করে। তো ঠিক আছে, তারপর থেকে বাট আমার জিত ছিল ওখানেও আমার জিত ছিল কি না, আমি তো যখন কমিটমেন্ট রেখেছি তো তার ফুলফিল তো করবো, ঠিক আছে। ঠিক আছে, তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, আই উইল গেট ম্যারিড। এবং করে বাইরের টাইম আমি একটুখানি কয়েকটা ছবি করে নিই, ঠিক আছে, একটু পয়সাটাও তো দরকার, ঠিক আছে, এবং সেই সাপোর্টটাও দরকার। তো করার পর 2012 উই গট ম্যারিড। এবং সেখানে অ্যাজ আ ব্লেসিংস দিতে কে আসেননি? সবাই, মানে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেই এসেছিলেন সেই ভালোবাসা আশীর্বাদ দিতে। তো আই ওয়াজ অ্যাগেন ব্লেসড। সোমদা, বিফোর আমরা আজকের এই আড্ডাটা, ভেরি ক্যান্ডিড কনভারসেশন শেষ করি, obviously তুমি যেরকম বললে, you are very happily married now with 2 kids. Yes. You are an biggest actor, achievement. You're an actor, you're a producer, you're a politician, you're a father, you're a husband. তো কি করে দেখতে চাও এখন তোমার জীবনে? আর ইউ এক্সাইটেড ফর দ্য ফিউচার? মানে তুমি জীবনটা 100% এক্সাইটেড ফর দ্য ফিউচার। কারণ আমার মনে হয় আমি এখনো ইনসিকিউর হয়ে রয়েছি, ঠিক আছে। আমার মনে হয় কি না, আরও অনেক কিছু, দেয়ার ইজ লোডস অ্যান্ড লোডস টু অ্যাচিভ, ঠিক আছে। ফিনান্সিয়ালি, নামের দিক দিয়ে, স্টেচারের দিক দিয়ে, সব দিক দিয়ে। এবং প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ছবি আমার কাছে প্রথম,
আমার নতুন এবং চ্যালেঞ্জিং, এবং চেষ্টা করব যে প্রত্যেকটাই যাতে আমি জাস্টিফাই করতে পারি। হ্যাঁ দেখো, অনেকেই অনেক রকম কমেন্ট করেন, ঠিক আছে, সেটা তাদের ওপর আগেন ফ্রিডম অফ স্পিচ, কিন্তু কে কোন পরিস্থিতি দিয়ে যায়, সবসময় হয়তো এরকমও হয়েছে যে অনেক ছবি আমার পছন্দ নয়, বাট আমাকে করতে হয়েছে বিকজ আই হ্যাভ টু রান মাই ফ্যামিলি। এবং আমার কাছে পার্সোনালি, সোহমের কাছে আমার ইমেজের ঊর্ধ্বে হচ্ছে আমার ফ্যামিলি। তো সুতরাং আগে আমি সার্ভাইভ করবো, তারপরে বস আমি ইমেজ দেখবো। তো সুতরাং ইমেজ রক্ষার জন্য আমি কি হবে কালকে আমি জানি না, তো সুতরাং সেই ছবি আমাকে অ্যাকসেপ্ট করতে হয়েছে, ঠিক আছে। এবং আগামী দিনে আমারও ইচ্ছা আছে যে জানি আগামী দিনে কোন ছবিগুলো করলে পরে আস্তে 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 করে আবার এগোতে পারবো, ভালো মতো কাজ করতে পারবো, সেই অ্যাকসেপ্টেন্স আরও বাড়াবো। তো এইভাবেই শুধু আমার যেমন বিশ্বাস আছে আমার কাজের প্রতি, আমার সবার প্রতি, এটাই যেন যে বিশ্বাসটা নিয়ে অডিয়েন্সরা আমাকে তৈরি করেছেন, সেটা যেন সবসময় তাদের থাকে আমার ওপর, সেই আশীর্বাদটা থাকতে পারে, কারণ এটাই যেন ইন্সপিরেশন আমার কাছে। হ্যাঁ, তো লড়ে তো যাবোই, আর সবসময় তো মা কালী, শিব ঠাকুর তো আছে, ডাকতেই থাকি। হর হর মহাদেব। হর হর মহাদেব। আজকে সোমবার দিনও আমরা করলাম। ইয়েস। সোমদা, ফার্স্ট অফ অল, মানে যারা সোমদাকে চেনে না পর্দার বাইরে, ইজ এ ভেরি হাম্বল ম্যান, হিউমিলিটি, কেন কি তুমি অনেক ছোট বয়স থেকে অনেক অ্যাটেনশন দেখেছো। অবভিয়াসলি তোমার নিজের একটা স্ট্রাগল পিরিয়ড ছিল, বাট সিন্স ছোটবেলার থেকে তোমার একটা নাম ছিল, আই এম শিওর যে তুমি যখন হাম্বল কি ডাম্বেল আমি জানি না, ঠিক আছে, আমি মনে করি, আমি বিশ্বাস করো, তুমি যদি আমাকে কালকে অ্যাটিটিউড দেখাও, আমি তোমার থেকে 10 হাত দূরে থাকবো, কারণ আমি কোনো অহংকার বা এই অ্যাটিটিউড আমার পছন্দ হয় না। হতে পারো তুমি তোমার জায়গায়, আমিও আমার জায়গায় আছি, এটুকুই, দ্যাটস ইট। বাট তার মানে, আর আমি মনে করি যে যাদের যত বেশি ভেতরটা ফাঁকা, তাদের অ্যাটিটিউড দিয়ে না ওই একটা এয়ার ক্রিয়েট করে রাখে, যাতে চট করে তাকে ও বাবা কি বিজ্ঞ, ভুরু ফুরু তুলে এবং করে। তো আমি ওখান থেকে নর্মাল, আমার কাজ কথা বলবে। হ্যাঁ, আর আমি বাড়ি থেকে বেরিয়ে দায়িত্ব নিই যে লোককে, ইচ অ্যান্ড এভরিওয়ানকে প্রুভ করবো, দেখো আমি কি, আমি জানি আমি কি, ঠিক আছে, আমার পরিবারের লোক জানে আমি কি, আমার ক্লোজ ওয়ান্সরা জানে আমি কি, আর সর্বোপরি একদম উনি জানেন আমি কি। তো বাস, আর কি। তোমরা ইউ ওয়ার ওয়ার্কিং ইনফ্যাক্ট একটা নতুন ছবির উপরে, যেটা নিয়ে অনেকে আমরা জানি না, কেন কি এখন অবধি ওটা নিয়ে বেশি কিছু আমরা জানি না। আই হোপ বিফোর দ্য আপলোড কামস আউট ওটার ট্রেলার বেরিয়ে যাবে, যেটা অলরেডি বেরিয়ে গেছে, অ্যান্ড তুমি ওখান থেকে আসলে, বাট ক্যান ইউ টেল আস সামথিং অ্যাবাউট ইউর আপকামিং প্রজেক্ট, বিকজ উই আর ভেরি এক্সাইটেড টু সি ইউ ইন দ্যাট। দেখো, এক্স্যাক্টলি, মানে ইটস নেম বহুরূপ, ঠিক আছে। বহুরূপ মানে এটা প্রচণ্ডভাবে যদি বলতে পারো যে দাদা তোমার ক্যারিয়ারে এই ছবিগুলোর মধ্যে কোনটা খুব চ্যালেঞ্জিং, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বহুরূপকে আমি রাখবো আগে। আচ্ছা। কারণ শুধুমাত্র ইট ওয়াজ নট অ্যাবাউট চেঞ্জিং লুকস, অ্যাট দ্য সেম টাইম পুরো সত্তাটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এবং সেইটা খুব আমার কাছে ইম্পর্টেন্ট ছিল, যে আমি কি করতে পারবো, জাস্টিফাই করতে পারবো। কারণ একটা নর্মাল ক্যারেক্টার এমনি হিসাবে রয়েছে, ওকে দেখাচ্ছে ওখানে একটা সুপারস্টার, বাট তাছাড়া পরপর এতগুলো ক্যারেক্টার নিয়ে আসা এবং সত্তাটা চেঞ্জ, এবং সেই ক্ষেত্রে না আমার কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল। ফার্স্টলি ক্রেডিট ডেফিনেটলি যাকে দেবো সেটা হচ্ছে আমাদের সোমনাথ কুণ্ডু, যিনি প্রস্থেটিকটা করেছেন, ঠিক আছে। তো এক একটা লুকসই চেঞ্জ করে দিয়েছে, এবং সেটা আমাকে প্রায় ধরো 80% হেল্প করে দিয়েছে, আমাকে হেল্প করেছে, যাতে আমি কাজটা করাটা অনেক বেশি ইজি হয়ে গেছে, কারণ লুকসটা আমার এসে গেছে, ঠিক আছে। এবং আমি অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে সবসময় চেষ্টা করি, আমি যখন অ্যাক্টিং করবো আমি আমার মুখটা দেখতে পাই, ঠিক আছে, যে আমাকে কী লাগছে না লাগছে, ঠিক আছে। তো সুতরাং এটা নিয়েও একটা ইন্টারেস্টিং আছে গল্প, বলছি সেটা। তো ঠিক আছে, এবার হতে ওই প্রস্থেটিক্সগুলো হেল্প করেছে, এবং যখন ফাইনালি আমরা ডাবিং করি, ডাবিংয়ের সময় তখন আমার মনে হয়েছিল যে প্রত্যেকটা ক্যারেক্টার তো আলাদা, তো যদি ওয়াই নট টু চেঞ্জ দ্য ভয়েস, এবং সেই ক্ষেত্রেও চেষ্টা করলাম যে এক একটা ক্যারেক্টারকে এক এক রকম বলা, সবই আমার ভয়েস, ঠিক আছে, সবই আমার ভয়েস, এবং সেগুলো দিয়ে খারাপ তো দাঁড়ায়নি। এবং দেখা যাক, মানে 29th of August ছবি রিলিজ, এবার বাই গডস গ্রেস যদি সব ঠিকঠাক করে চলে, ডেফিনেটলি আরও ইন্সপায়ার্ড হবো, আরও ভালো কাজ করার জন্য, আরও মজা পাবো, আরও ডিফারেন্ট ক্যারেক্টার্স করার জন্য আরও মানে নিজেকে প্রিপেয়ার করবো। মানে বহুরূপ, আমি জানি সোমদা দ্য ফিল্ম হ্যাজন্ট কাম আউট ইয়েট, এখন অব্দি রিলিজ হয়নি, আর হয়তো পডকাস্টটা রিলিজ হওয়ার আগেও রিলিজ, যেরকম সোমদা বললেন 29th August। একটু যদি বলতে পারো যে এটা বহুরূপ, যে টাইটেল অফ দ্য ফিল্ম থেকে বোঝা যাচ্ছে যে একই ফিল্মে তুমি অনেক কটা চরিত্র তুমি করেছো, তো দ্যাটস ওয়াই ওয়াজ ইট দ্য মোস্ট ডিফিকাল্ট মেবি। হ্যাঁ, একদমই তাই, কারণ ওই উইথ দ্যাট লুকস, কারণ এক একটা লুক ধরো মেকআপ করতে লাগতো প্রায় 3-3.5 ঘন্টা, ঠিক আছে, তারপর হ্যাঁ, মানে সবার আগে আমাকে পৌঁছাতে হতো, আমি আর সোমনাথদা পৌঁছাতাম কল টাইমের, এবং আমাদের জন্য আরও 3 ঘন্টা আগে ধরো কল টাইম থাকা হতো। তো গিয়ে ওটাকে পুরো রেডি করে, সমস্ত কিছু রেডি করে চলো, তারপর অনফ্লোর যাওয়া, আবার তুলতেও প্রায় ধরো লাগতো প্রায় 2-2.5 ঘন্টা লেগে যেত। মানে এতটাই ছিল, মানে আমরা এরকমভাবে প্ল্যান করেছিলাম যাতে একটা লুক কমপ্লিট করে আরেকটা লুকে যেতে পারি, কিন্তু
আগেন একটা সমস্ত কিছু কনস্ট্রেন্টস থাকে, একই লোকেশনে আবার ডাবল করে আসা, সেটা খুব প্রবলেমেটিক হয়, বাজেটের ওপর এফেক্ট পড়ে। তো সুতরাং এরকমও হয়েছে কি একদিনে আমরা 2টো লুকও করেছি বা একদিনে 3টে লুকও করেছি, ঠিক আছে, কিন্তু ওই উইথ দ্যাট কি 3 ঘন্টা মেকআপটা হচ্ছে, তুলতে 2 ঘন্টা, শ্যুট হলো এতটা, আবার ফ্রেশ চলো একটুখানি মাথা ভালো করে ঝাঁকিয়ে করে চা পাকে, ঠিক আছে, আবার নতুন করে নতুন লুকে যাওয়া, আবার তার জন্য 3 ঘন্টা, আবার সেভাবে ফ্লোরে যাওয়া। তো এইগুলো তো অনেকটা পরিশ্রম, অনেকটা। মানে এই যে সোমদা তুমি যে বলছো, মানে আমাদের অডিয়েন্সকে যারা জানে না, কেন কি আমরা তো ফাইনাল প্রোডাক্টটা দেখি, যে 3 ঘন্টা বিফোর দ্য ফার্স্ট শট ইজ ইভেন টেকেন, মানে প্রথম তোমার মানে ডিরেক্টর অ্যাকশন বলার আগে 3 ঘন্টা ধরে তোমার মেকআপ হচ্ছে, এটা তো একটা সাইকোলজিক্যাল এফেক্ট পড়ে একটা, নিশ্চয়ই পড়ে। একটা সময় পারে মানে মাথায় হাওয়া ঢুকছে না, ঠিক আছে, তো ওইগুলো নানান রকমভাবে। তো ঠিক আছে, যখন দায়িত্ব নিয়েছি, যখন ক্যারেক্টারটা করবো ডিসাইড করেছি, তখন তো এগুলো তো নিতেই হবে, কমিটমেন্ট এগুলো তো নিতেই হবে, তো কিছু করার নেই। তো সুতরাং সেগুলো সবটা নিই এবং চেষ্টা করে গেছি যাতে বেস্টটাই দেওয়া যায়। এবার দেখা যায় কি হয়, দেখা যাক। সো প্লিজ ডু ওয়াচ Shomda's next film Borup, releasing on the 29th of August in your cinemas near you. থ্যাংক ইউ নীল, আমরা খুব সুন্দর করে সময় কাটালাম। অ্যান্ড অবভিয়াসলি যেটা আলটিমেটলি আমরা হলো সেটা হচ্ছে 29th of August আমার নতুন ছবি রিলিজ করছে বহুরূপ। দেখুন, একটাই রিকোয়েস্ট বাংলা ছবির একজন ছোট্ট সদস্য হিসেবে, যে দয়া করে বাংলা ছবি আপনারা সিনেমা হলে গিয়ে দেখুন, ঠিক আছে, কারণ সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক কিছু ক্লেম করে, অনেকেই অনেক কিছু বলে, তারা তাদের মতন থাকলো, বাট আলটিমেটলি নিজেদের ছবিটা গিয়ে না পছন্দ করুন, দেখুন, যদি খারাপ লাগে বলবেন, মাথা পেতে নেব, কিন্তু আগে থেকেই অন্যের জাজমেন্টে শুনে আপনারা প্লিজ নিজেদেরটা ডিসাইড করবেন না, ঠিক আছে। আর যদি ভালো লাগে, আমরা তো সবসময় তাকিয়ে রয়েছি, আরও ইন্সপায়ার্ড হই, এবং প্রত্যেকেই আমরা চেষ্টা করি ভালো ছবি করার। কি হিট কি ফ্লপ, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, সেটা পুরোটাই আপনাদের ওপর, কিন্তু আমরা যারা ক্যামেরার সামনে বা ক্যামেরার পেছনে, তারা আমরা কিন্তু ফুলটাই দিই, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা জীবনের বাজিও চলে আসে, ঠিক আছে, মরতেও বেঁচে এসেছি আমি পার্সোনালি, এবং অনেকেই তাই নিয়েছে, বিকজ লক্ষ্য একটাই, আপনাদেরকে ভালো লাগানো। তো সুতরাং সেইখানে যখন আপনারা কোথাও আগে থেকে জাজমেন্টাল হয়ে যান, তখন পুরো পরিশ্রমটা না আমাদের খুব নষ্ট হয়, এবং শুধু নষ্ট নয়, খুব কষ্টকর হয়। তাই অনুরোধ রাখলাম আপনাদের সকলকে, প্লিজ বাংলা ছবি আপনার সিনেমা হলে এসে দেখুন, তারপর ডিসিশন দিন, মাথা পেতে নেব। থ্যাংক ইউ সো মাচ ফর টিউনিং ইন। আই হোপ যারা পুরো পডকাস্টটা দেখেছেন, তোমরা ইন্সপায়ার্ড ফিল করেছো। সোহমদার যে জার্নি ফ্রম মাস্টার বিট্টু টু সোহম চক্রবর্তীর জার্নিটা আজকে আরও হাইলাইট হলো আমাদের এই প্ল্যাটফর্মে, অ্যান্ড আই হোপ ইট ইজ ইন্সপায়ার্ড বাডিং অ্যাক্টার্স, আর শুধু অ্যাক্টার্স, ডিরেক্টর্স, প্রডিউসার্স বা যারা ফিল্মে জড়িত শুধু তাদের না, but I'm sure everyone, because everyone's journey is very, very inspiring. If you liked Shomda's journey, please do like and subscribe to my YouTube channel, and I'll be back with a very interesting podcast next week.